আসসালামু আলাইকুম। জি, সুপ্রিয় স্যার। দর্শক, আ আমাদের ট্রেন্ডিং টাইম বাংলাদেশের বিশেষ অনুষ্ঠান টকস অফ বাংলাদেশের আ আজকে আমাদের মহান বিজয় দিবসের অতিথি হিসেবে আছেন রাজুক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক আ এবং টেলিভিশন শো আলোকিত জ্ঞানীর আ ১৭ সালে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ইতিহাসের একজন পাঠক জনাব মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ মিজান ভাই আপনি কেমন আছেন? আর হচ্ছে আমরা আজকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৫ বলা যায় যে বিজয়ের ৫৪ বছর অতিবাহিত হতে চলছে। আপনি যেহেতু একজন ইতিহাসের পাঠক, এই যে আমাদের বাংলাদেশের অভ্যুদয়, এটা আপনার কাছ থেকে আজকে আমরা একটু শুনতে চাই। যে এটা আসলে কিভাবে হলো? আপনি কোন জায়গা থেকে আসলে অ্যা বাংলাদেশ যে আজকের রাষ্ট্র হিসেবে আ আবির্ভাব হয়েছে। তো এটাকে আপনি কোনটাকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখবেন যে কিভাবে আজকের এই বাংলাদেশ আমরা পেলাম? আ আপনার কাছ থেকে ছোট্ট করে একটা স্টার্টিং আমরা চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আ সুস্থ আছি। সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ৫৪তম এই বিজয় বার্ষিকীতে বাংলাদেশের প্রতিটি নাগরিককে, প্রতিটি মানুষকে, দেশে বিদেশে যারা আছেন সকলকে, যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে সালাম জানাচ্ছি। আ আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে, বাংলাদেশের অভ্যুদয় এই শব্দটা, অভ্যুদয় বা বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশের ক্রমবিকাশ, বাংলাদেশের ইতিহাসের যাত্রার যে শুরু, সেই বিষয়গুলো। তো অনেক লম্বা ইতিহাস বাংলাদেশের ইতিহাসটা মোটামুটি ৪,০০০ বছরের একটা ইতিহাস বলা যায়। তো আমরা যদি খুব সহজ করে ধরি, আমি একটু ছোট্ট করে বলতে চাই এভাবে যে আ ইতিহাসের যে পালাক্রম আছে, মৌর্য, গুপ্ত মানে গুপ্ত সাম্রাজ্যের পরে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এরকম তারপরে পাল, সেন, তারপর হচ্ছে মুসলিমদের আগমন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ১২০৪, তারপর হচ্ছে স্বাধীন সুলতানি আমল, তারপরে হচ্ছে নবাবী আমল, এরপরে হচ্ছে মোঘল আমল, এরপর হচ্ছে ব্রিটিশ আমল, এরপর হচ্ছে পাকিস্তান আমল, এরপর বাংলাদেশ। আমি মোটামুটি এই যে ফ্রেমটা করলাম, এটা একটা। আরেকটা হলো ধর্মতাত্ত্বিক আরেকটা ব্যাপার আছে এখানে। সেটা হলো আ স্থানীয়, তারপর হচ্ছে আর্য, তারপরে হচ্ছে আর্যরা আসার পরে এখানে হিন্দু যেই ইয়েটা কমিউনিটিটা বা হিন্দু যে সম্প্রদায় বা হিন্দু যে জাতি তাদের একটা উৎপত্তি ঘটে। তারপরে এরপরে হিন্দু ধর্মের আরেকটা ইয়ে হয় আ মানে বড় রকমের সেটা হলো বৌদ্ধ। এই বৌদ্ধ, হিন্দু এই যে মিলিত ধারা চলছিল এরপরে মুসলমানদের আগমন ঘটে। মুসলমান যারা সুফি সম্প্রদায় এবং যারা বিশেষ করে এই সুন্নি দায়ী যারা, তারা এখানে একটা বড় রকমের বিপ্লব তৈরি করেন ধর্মতাত্ত্বিক বা ধর্মের দৃষ্টিকোণ থেকে। মানুষের বিপুল হারে কনভার্সন ঘটে, হ্যাঁ? মানে মানুষ ট্রান্সফরমেশন ঘটে আমাদের জাতির। তো তারপরে আমরা আস্তে, আস্তে এগোতে থাকি। এরপরে তো সুলতানি আমল হয়ে মোগল আমল হয়ে আমরা ব্রিটিশের দিকে আসি। এইটা মূলত আরকি আলাপ জি, করার জায়গা। তো মিজান ভাই ব্রিটিশ আমাদের আমলের এক ইতিহাসের পাঠ তো অনেক লম্বা পাঠ। হ্যাঁ? একটু ছোট্ট করে হুম, হুম। সেটা হচ্ছে যে এই অঞ্চলে আগে কি বৌদ্ধরা এসেছে না আগে হিন্দুরা আসছে? এটা একটা। আরেকটা হচ্ছে আপনি বলছেন যে এদেশের সুন্নিরা এই অঞ্চলে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে। আমরা জানি ইরানীরা একটা মানে বড় একটা অংশ এখানে শাসন করেছে। তাহলে সেটার প্রভাব আসলে এই অঞ্চলে কেমন ছিল? আচ্ছা। ২ টা প্রশ্ন সুন্দর। আমার কাছে প্রশ্নগুলো খুবই ভাল লাগছে এবং খুবই ক্রিয়েটিভ। অনেক মানুষ এসব প্রশ্ন জানতে চায় আমাদের কাছে। যে প্রথমত যে হিন্দু নাকি বৌদ্ধ? এই ব্যাপারটা। এটা আসলে আমরা গৌতম বুদ্ধের যে জন্ম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আ জন্ম তার খুব ইয়ের সময় আরকি কাছাকাছি সময় বা একটু আগে। তো এই ইয়েটা পাওয়া যায়। আর হিন্দু যেই ইয়েটা সেটা হলো যে আসলে হিন্দু কারা? হিন্দু এটা আমাদের একটু বুঝতে হবে।
যে হিন্দ বা সিন্ধ অঞ্চলে যাদের বসতি ছিল সেই তাদেরকে সিন্ধ মানে পাকিস্তানের যে সিন্ধু অঞ্চল এখন বর্তমানে, সেই অঞ্চলটা মানে পুরো ভারতীয় উপমহাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা যেটাকে আমরা হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা দেখি বা তাদের ইয়েটা আমরা পড়ি বা পুরাকীর্তি আছে সেই অঞ্চলগুলোতে। তো এই যে ওখানকার যেই বাসিন্দা তাদেরকেই মূলত হিন্দু বলা হতো। এটা কোনো আলাদা আ ধর্মতাত্ত্বিক বিষয় না ১ম হিন্দু দিকে। কোনো ধর্মের নাম তার না। মূলত হচ্ছে হ্যাঁ, ১ম ধর্মের দিকে নামটা এটা হচ্ছে ছিল না। সনাতনী ধর্ম। এই এটা অঞ্চলে মূলত একটা মানে এই অঞ্চলে যেহেতু বাস করে এই সনাতনী ধর্মরা এজন্যই সবাইকে হিন্দি বলা হতো। বিষয়টা মনে হয় হুম, এরকম। হুম। অনেকটা এরকমই, কথাটা এরকমই। কারণ হচ্ছে এটা একটা ভৌগোলিক পরিচয় আরকি, হ্যাঁ? ভৌগোলিক পরিচয়। তো ভৌগোলিক পরিচয়টা একটা সময় গিয়ে এটা মানে পরবর্তীতে এটা আ ধর্মের পরিচয় হিসাবে রূপান্তর ঘটে। সেটা আরো অনেক পরে। সেটা আমি হয়তো বলবো বা সুযোগ পেলে আমরা সেটা আলোচনা করব অন্য একদিন। তো এই ব্যাপারটা তো এই এই বৌদ্ধ যেই ইয়েটা ঘটে এটা হলো হিন্দু ধর্মের যেই ইয়ে ছিল বর্ণাশ্রম প্রথা ছিল আমরা জানি। ৪ টা আ যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য এই বর্ণাশ্রম প্রথাটা একটা সময় ব্যাপক আকার ধারণ করে এবং আম গৌতম বুদ্ধের যে উত্থান এবং গৌতম বুদ্ধের যেই আ তার ব্যাপকভাবে ধর্মপ্রচার পুরা সাউথ এশিয়াকে যে কাভার করে ফেলে, এইটা আমাদের বাংলা অঞ্চল সহ আমাদের যে বিহার, তারপরে পশ্চিম বাংলা এখন যে অঞ্চলটা আমরা দেখি পুরো অঞ্চলটা সহ বৌদ্ধ ধর্মের একটা নেপাল, ভুটান এগুলো সব অঞ্চল, পুরো অঞ্চলটাই বলছি আরকি। বৌদ্ধ ধর্মের ব্যাপক একটা ইয়ে ঘটে, ট্রান্সফরমেশন ঘটে। মানে বৌদ্ধ ধর্মের প্রচার হয়। বৌদ্ধ ধর্মের এই প্রচারটা এই অঞ্চলের মানুষ গ্রহণ করে। হ্যাঁ? প্রচুর মানে মানুষের মানে ধর্মীয়ভাবে মানুষের কনভার্সন ঘটে। এই যে বৌদ্ধ ধর্মের কনভার্সন যখন ঘটে, এই পাল আমলের মানে পালরা ছিল মূলত বৌদ্ধ। পালদের কাছ থেকে যখন ক্ষমতাটা ট্রান্সফার হয়ে সেনদের কাছে গেল, সেনরা বৌদ্ধদের উপরে আ এক ধরনের নিপীড়ন চালায়, হ্যাঁ? একটা সাংস্কৃতিক নিপীড়ন। তো এই নিপীড়িত যে জনগোষ্ঠী এবং বাইরে থেকে যারা এখানে আসলো মানে হচ্ছে মুসলমানরা, ওই সময়টাতেই মুসলমানদের আগমনটা ঘটে। বিশেষ করে ৭ম শতাব্দীর শুরুর দিকে মুসলমানরা এখানে আসে। সুন্নি দায়রা আসে। আমি এই প্রশ্নটা একটু পরে বলছি। তো সুন্নি দায়রা এখানে আসে ৭ম শতাব্দীর দিকে। রিসেন্টলি বাংলাদেশের লালমনিরহাট জেলায় এবং আ কুড়িগ্রাম জেলায় বেশ কয়েকটা মসজিদ আবিষ্কৃত হয়েছে। হারানো মসজিদ বলে সেগুলোকে। তো সেগুলো শিলালিপি থেকে দেখা যাচ্ছে যে এগুলো একদম মানে ৭ম শতকের শুরুতে, ৬৬৯ সাল বা সাহাবীরা তখনো জীবিত আছেন। এরকম সময়ে এখানে মুসলমানদের আগমন ঘটেছে। এই সাইড দিয়ে, তাহলে স্থলভাগ দিয়ে। আবার আমাদের আলোচনা তো এগুলো অনেক বড় আলোচনা। আমরা যদি সংক্ষেপে বলতে হুম, চাই হুম, যে এখানে হিন্দুরা ছিল মানে আগে থেকেই আ বৌদ্ধরা এরপরে চলে আসে। মোটামুটি কাছাকাছি সময়ে হুম। ছিল। বিষয়টা এরকম। হ্যাঁ, হ্যাঁ। বৌদ্ধরা আসলে বাইরে থেকে আসা জনগোষ্ঠী না। এখানকার মানুষেরই মানে হিন্দু কনভার্সন ধর্ম ঘটে। এক কথায় বৌদ্ধ আমি যেটা যারা বলতে ধর্ম চাচ্ছি। গ্রহণ করেছে, তারা কি সনাতনী ধর্ম থেকে কনভার্ট হয়ে হিন্দু মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? বিষয়টা কি এরকম? হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাই। কারণ হচ্ছে যে যারা বৌদ্ধ ধর্ম পালন করেছে বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, তাদের ইয়ে দেখলে তাদের হিস্ট্রি দেখলে এটা পরিষ্কার হয়। অনেকটা এরকমই। মানে বিশেষ অনেক করে নিম্ন শ্রেণীর যারা জি। শূদ্র বা বা মা মা মানে যারা ২য় মানে ২ টা পরের ২ টা ধাপ যারা, এদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি প্রযোজ্য। হুম? মিজান ভাই অনেক মানে ইতিহাসের এই আলোচনাগুলো অনেক ইন্টারেস্টিং। কিন্তু আমাদের যেহেতু মানে আমরা এরপরে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করতে হ্যাঁ, গেলেও তো অনেক আলোচনা। আমরা অন্য কোনো আলোচনা হয়তো শুনবো। হুম, তো এরপরে আরেকটা ইনশাআল্লাহ। কোয়েশ্চেন করেছিলাম যে আ সুন্নিদের প্রভাব বলছিলেন, সুন্নি আলেমরা। সংক্ষেপে যদি একটু বলেন যে এখানে আ এটা খুব শিয়াদের আসলে প্রভাব সহজে আমি হ্যাঁ, সহজে যেটা বলতে চাই যেই শিয়া সুন্নি যে ২ টা ধারা মুসলিম থিওলজির দিক থেকে বা ইয়ের দিক থেকে। তো সেইটার একটা ইয়ে হলো যে আ শিয়া এখানে যারা শিয়া আ আমা প্রভাবটা এখানে ছড়ানোর যে প্রক্রিয়াটা সেটা হলো মূলত আ শাসক সম্প্রদায় যারা আসছিলেন এখানে মানে বিশেষ করে যারা এখানে আ শাসন ক্ষমতা যাদের হাতে ছিল, নবাব বা সুলতান,
তাদের একটা বড় অংশ আসছিলেন আ আফগানিস্তান বা দা তো তুর তুর মানে তুর্কিস্তান এসব অঞ্চল থেকে। তো তাদের মধ্যে শিয়াইজমের যে প্রভাব এটা ছিল এবং তারা অনেক ক্ষেত্রে অনেকে শিয়া ইয়েটা পালন করতেন। যদিও এটা নিয়ে খুব বেশি এখানে ইয়ে হয় নাই এবং মানে খুব বেশি বড় রকমের কোন সমস্যা, সামাজিক সমস্যা দেখা দেয় নাই। কিন্তু তারা অনেকেই শিয়ার আ শিয়া ইয়েটা পালন করতেন। বিশ্বাসটা লালন পালন করতেন এবং অনেক ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় এবং অন্যান্য ইয়েতেও এটা দেখা গেছে। জি, অনেকের জি। ক্ষেত্রেই আছে। ধন্যবাদ। কিন্তু সামাজিকভাবে যদিও এটা মানে সমস্যা আকারে দেখা সামাজিক দেয় নাই। যে স্প্রেড আউট এটা হয়েছে সুন্নিদের মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় শাসনে জি, যদিও শিয়ারা ছিলেন। হ্যাঁ। তো এটা এটা মিলন ভাই এটা এই আমি যে বলতে আমরা চাইছি। আপনি সুন্দর আমরা করে একটা ভূখণ্ড পেয়েছি, হ্যাঁ? ৫৬,০০০ বর্গ হ্যাঁ, মাইলের বাংলাদেশ। এই ভূখণ্ডটা আমরা কিভাবে পেলাম? আ এইটা আপনার এটার মূল একটা টার্নিং পয়েন্ট আসলে কোনটা? আমাদের এই এটা যাত্রাটা মূল আসলে কোথা টার্নিং থেকে? হ্যাঁ, ধন্যবাদ। মূল টার্নিং পয়েন্টটা আমি যদি একটু পেছনে যাই তাহলে বলব শামসুদ্দিন ইলিয়াস শাহ। মানে ইলিয়াস শাহী বংশের যে শামসুদ্দিন ইলিয়াস শাহ যাকে শাহী বাঙ্গালা বলা হতো। আ এই এই আ সুলতান তিনি পুরা বেঙ্গল মানে বাঙ্গালা অঞ্চলটাকে একত্র করেন এবং বাংলাদেশের এখন যে ভূখণ্ড বা পশ্চিম বাংলা সহ পুরো অঞ্চল যেটা আমরা এখন যেটাতে বাংলা ভাষাভাষী মানুষ এখন যেখানে বসবাস করে, এই পুরো অঞ্চলটাই তার কন্ট্রোলে, তার আন্ডারে এবং তার কর্তৃত্বে ছিল এবং তিনি এই অঞ্চলকে পুরা একত্রিত করেন এবং একটা রাষ্ট্রীয় পরিচয় ১ম দাঁড় করান এবং নিজের পরিচয়টা শাহী বাঙ্গালা হিসেবে দেন। এটা হলো একটা দিক। এরপরে কিন্তু অনেক উত্থান-পতন হয়েছে এবং অনেক মানচিত্রের অনেক ভাঙন, গড়ন, পঠন অনেক কিছু হয়েছে। সেটা আমি যাচ্ছি না। এইটা একটা। এরপরে মূলত স্বাধীন সুলতানি আমল শেষ হওয়ার পরে নবাবী আমল এবং আ আ কি বলে বি আ মুঘল আমল এবং মুঘল আমলে এটার বাংলা সুবা নামে পরিচিত ছিল এই অঞ্চলটা। তো সুবাদার শাসন করতেন। মোগল বংশটা মূলত প্রধান যে ৬ জন মোগল শাসক আমরা যদি বলি আম বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে হচ্ছে শাহজাহান এবং হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব। আওরঙ্গজেবের মৃত্যুর পরই মোগল সাম্রাজ্য বলতে যেটা বোঝায় জৌলুসটা যেই তাদের যেই আড়ম্বরটা এটা মূলত শেষ হয়ে যায়। আ আ এই সময়কালটাতেই মূলত এখানে স্বাধীন সুলতান মানে স্বাধীন নবাবদের আলীবর্দী খাঁর সময় থেকে এটা মূলত বা তারও আগে থেকে এটা শুরু হয়। তো মুঘল আমলে এইটা লিজেন ভাই হ্যাঁ, মুঘল আমলে এ এই অঞ্চলটা মানে অনেকে বলে এরকম যে, মুঘল আমলেও বাংলা অঞ্চলকে মুঘলরা ওইভাবে শাসন করতে পারে নাই। এখানে ১২ ভূঁইয়ারা শাসন করতেন এবং তারা অনেকটা ১২ ভূঁইয়াদের সাথে নেগোশিয়েশন করে পরে বাধ্য হয়েছে। যে নেগোশিয়েট করে তারা এই অঞ্চলে পরে মানে মুঘলরা এই অঞ্চল শাসন করতে পারছে। এই বিষয়টা আসলে কতটা সত্য? এটা অনেকাংশেই এটা সত্য কথা এবং এটার পক্ষে অনেক ঐতিহাসিক প্রমাণও আছে। হ্যাঁ? আম ১২ ভূঁইয়া বা আমাদের ঈশা খাঁ, আ রাজা প্রতাপাদিত্য সহ আরো যাদের নাম আমরা ১২ ভূঁইয়াদের নাম পাই আমরা। তারা কিন্তু এক ধরনের আ মোগল মানে মোগলদের দৃষ্টিতে বেয়াড়া শাসক ছিলেন বা অবাধ্য এক ধরনের ইয়ে ছিলেন। তারা সবসময় চেষ্টা করেছেন যখনই সুযোগ পেয়েছেন তখনই তারা মাথা তুলেছেন এবং স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রে কর দেওয়া বন্ধ করে দিয়েছেন। এবং আমি যেটা বলতে চাই সেটা হলো ১২ ভূঁইয়ারা মূলত এই যে জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে অথবা এ আঞ্চলিক যেই আ ইয়ে দৃষ্টিকোণ থেকে তারা মূলত স্বাধীনভাবে এই অঞ্চলটাকে পরিচালনা করবার চেষ্টা করেছেন। মোগলদের কর্তৃত্ব কখনো স্বীকার করেছেন, বশ্যতা, কখনো আবার তাদের সঙ্গে সরাসরি ফাইট বা লড়াইতে অংশ নিয়েছেন। এরকম বহু ইতিহাস পাওয়া যাবে। আমরা আমরা একটু যদি এই ক্ষেত্রে নজর দেই তাহলে আমরা এটা পাবো। এটা তো সত্য কথা। আপনি ঠিকই বলেছেন। জি, ধন্যবাদ। এরপরে আসলে মানে মানে ধরেন মুঘল আমল শেষের দিকে বা আমরা ব্রিটিশ আমলে প্রবেশ করলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা অনেক হুম, কিছু দেখেছি। আ হুম, এরপরে আপনি যদি একটু শুরু করতে চান যে আ পাকিস্তান রাষ্ট্র নিয়ে যখন কথা হচ্ছিল বা ভারত খেদাও আন্দোলন যখন হচ্ছিল, একেবারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শেষের দিকে, তখনকার বিষয়টা একটু আমি জানতে চাচ্ছিলাম যে, একসময় কিন্তু বঙ্গভঙ্গ হয়ে যায়। এই বঙ্গভঙ্গ রদ নিয়ে হুম, একটি ব্যাপার আছে। এটা নিয়ে কিন্তু
ইতিহাসের ২ রকম। একজনকে বলতেছে যে বঙ্গভঙ্গ নেগেটিভ, আরেকজন পজিটিভ এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশের জাতিসত্তা বলা যায় ২ ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এইটাকে আসলে কিভাবে আসলে ডিফাইন করবেন? আমি একটু পেছনে যেতে চাই। ১৭৫৭ সালে বাংলার যেই শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে আ আ মীর জাফর, মীর কাসিম এর ধারাবাহিকতায় তারপরে একটা সময় গিয়ে ব্রিটিশরা মানে কোম্পানি শাসন শুরু হলো। ১৭৯৩ সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আমরা সকলেই জানি সেটা হলো চিরস্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত। বন্দোবস্ত। এর মধ্য দিয়ে হ্যাঁ, পুরো বাংলা অঞ্চলটাকে জমিদারদের আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং তখন থেকে এই অঞ্চলে মুসলিম যারা শাসক ছিল আ মূলত মুসলিমরাই শাসক ছিল। তো মুসলিম শাসকদের জমিদারি এবং তাদের যেই পার্সোনাল সম্পত্তিগুলো, লাখেরাজ সম্পত্তিগুলো বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এক প্রকার পুরোপুরি মানে অসহায় হয়ে পড়ে, নিঃস্ব হয়ে পড়ে। তো সামাজিকভাবে মুসলিমরা একটা বড় রকমের বৈষম্য এবং একই সাথে আ অর্থনৈতিকভাবে খুবই একটা কঠিন পজিশনে মানে এর একটা আ খুব খারাপ অবস্থায় চলে যায়। তো এটা এই ১৭৯৩ সালের পর থেকে মূলত মুসলমানরা চেষ্টা করেছে এখানে বিদ্রোহ করবার জন্য। মানে ব্রিটিশদের বিরুদ্ধে বা কোম্পানি শাসনের বিরুদ্ধে তাদের লড়াইটা ছিল। এই লড়াইটা অনেক ধাপে হয়েছে। আমরা ১ম এ দেখি ফকির আন্দোলন। এটা তারপরে হইলো আমরা দেখি তিতুমীরের আন্দোলন, তারপরে ফরায়েজি আন্দোলন, তারপরে পশ্চিম ভারত মানে হচ্ছে আমরা যদি দেখি বালাকোট আন্দোলন, এসব অনেক আন্দোলন মুসলমানরা নেতৃত্ব দিয়েছে একটা লম্বা সময় ধরে। এই ১৮৫৮ সালে এইটার বিস্ফোরণ ঘটে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। সিপাহী বিদ্রোহ যখন হলো, ব্রিটিশরা তখন বুঝে গেল যে এই কোম্পানি শাসন আর চলবে না। তখন ব্রিটিশরা সরাসরি মানে রানীর শাসন এখানে চালু করে ১৮৫৮ সালে। তো এই ১৮৫৮ সালের পরে তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম ডিভাইড অ্যান্ড রুল পলিসি ২ জাতির মধ্যে নানা রকম অবিশ্বাস মানে হিন্দু মুসলমানের মধ্যে মৌলিকভাবে বিভেদ তৈরি এগুলো তারা করতে থাকে। তো সবশেষ এই এইরকম এই পরিবেশটা এভাবে আস্তে আস্তে এগিয়ে গিয়ে অনেক প্রতিষ্ঠান এবং অনেক সংগঠনের জন্ম হয়। ১৮৮৫ সালে কংগ্রেসের জন্ম হয় এবং ১৯০৬ সালে হলো মুসলিম লীগের জন্ম হয়। নিখিল ভারত মুসলিম লীগ ১৯০৬ সালে, ১৮৮৫ সালে হলো কংগ্রেস, ভারতীয় কংগ্রেস। তো এই ২ টা প্রতিষ্ঠান মানে রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। ১৯০৫ সালে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আমি যেটা বলতে চাইছি বা আপনিও যেটা জানতে চেয়েছেন, দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলি, ১৯০৫ সাল হচ্ছে বাংলাদেশের ইতিহাসের মৌলিক একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ? কারণ হচ্ছে এই সময়ে ব্রিটিশরা নিজেদের প্রয়োজনে, একটা প্রশাসনিক প্রয়োজনে এই বেঙ্গল যে প্রেসিডেন্সি ছিল এই বিশাল অঞ্চলটা পুরা বাংলা, বিহার, উড়িষ্যার এই পুরা অঞ্চল এবং আসাম এই অঞ্চল সহ একটা ইয়ে ছিল। একটা কি বলে প্রদেশ ছিল। ইভেন বার্মারও একটা অংশ বিশেষ। ৪-৫ টা ভাষা এই অঞ্চলে প্রচলিত ছিল। তো এই পুরা অঞ্চলটা মূলত শাসন করতে বেশি ব্রিটিশদের খুব কষ্ট হইতো বা তারা ইয়ে করত। তারা একটা বুদ্ধি এখানে প্রয়োগ করে যে এই অঞ্চলটাকে তারা ভাগ করে ফেলবে। এই ভাগ করার হিসাবে তারা একটা নিয়ে আসে সেটা হলো যে প্রশাসনিক একটা অঙ্গচ্ছেদ। মানে হচ্ছে তারা বলল যে না এই বেঙ্গল প্রেসিডেন্সিকে একদিকে ওই আ কলকাতা সহ পশ্চিম বাংলার এখন যে অংশটা এবং বিহার ওই অঞ্চল সহ পুরোটা এক ভাগে আরেকটা হলো বঙ্গ ও আসাম প্রদেশ। এটা মিলে আরেক ভাগে। এখন এটা ভাগ করার পরে দেখা গেল ইন্টারেস্টিংলি যে বঙ্গ ও আসাম প্রদেশ নামে যেটা গঠিত হয়েছে যেটার রাজধানী হচ্ছে ঢাকা, এই অঞ্চলে আ মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। আবার ওইটা যে আ ভাগ হলো পশ্চিম সাইড যেটা, সেটা সে অঞ্চলটা পুরোপুরি ইয়েতে চলে গেছে। মানে হচ্ছে হিন্দু অধ্যুষিত হয়ে গেছে। তো মূলত এই এ এইটাতে একটা সুবিধা হয়েছিল যে মুসলমানরা একটা খুব বড় রকমের সুবিধা পেল যে তারা এখন তাদের আর কলকাতামুখী হতে হচ্ছে না। তারা ঢাকাতেই সবকিছু পাচ্ছে। ব্রিটিশরাও এখানে বেশ নজর দিল। উন্নয়ন, ডেভেলপমেন্ট, প্রশাসনিক ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হতে লাগলো। এই যে কার্জন হল সহ এসব প্রতিষ্ঠান কিন্তু ওই সময় তৈরি হয়। এবং ঢাকার একটা উন্নতি হলো, ঢাকার একটা শ্রীবৃদ্ধি হলো এবং ঢাকার একটা কর্তৃত্ব তৈরি হলো। ঢাকা অঞ্চলকে কেন্দ্র করে একটা উত্থান, একটা নতুন একটা জাগরণ তৈরি হয়। কিন্তু মানে আবার দেখা গেল যে এজেন্ট ভাই পশ্চিম মানে বাংলা শহরে হ্যাঁ, ১৯০৫ সালে মানে বঙ্গভঙ্গের আগে এই অঞ্চলের
মানে ডেভেলপটা ওইভাবে হয় নাই। আমরা যতটুকু জানি যে কেউ যদি উচ্চ শিক্ষা অর্জন করতে গেলে কলকাতায় যাইতে হইতো। এবং হ্যাঁ, হ্যাঁ, এমনি এটা পড়ালেখা করতে গেলেও কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজ এরকম আমরা নাম শুনেছি। এই জায়গাগুলোতে যেতে হতো। এরকমই তো ব্যাপারটা। একদম। মানে আরো আরো অনেক ব্যাপার ছিল। যেমন অর্থনৈতিক কেন্দ্রও ছিল তখন কলকাতা। যেহেতু কলকাতা কিন্তু তখন শুধুমাত্র পশ্চিম বাংলা বা এই বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী বিষয়টা এরকম না। তখন ব্রিটিশ ভারতের রাজধানী। হ্যাঁ? এই ১৯১২ সাল পর্যন্ত। মানে পুরা ব্রিটিশ ভারতের রাজধানী তখন কিন্তু দিল্লি না, কলকাতা। এইজন্য তখন সবকিছু ছিল কলকাতা কেন্দ্রিক। আমাদের পড়ালেখা তো আছেই, অর্থনৈতিক ব্যাপারটা। যেমন পাট এই অঞ্চলে উৎপন্ন হতো কিন্তু ওটা চলে যেত কলকাতায়। পয়সাটা চলে যেত কলকাতায়। হ্যাঁ? তারপরে সবকিছু মানে কেন্দ্রস্থল ছিল মূলত কলকাতা। আচ্ছা ঢাকা তখন খুবই ম্রিয়মাণ, মিজান ভাই খুবই এখানে দুর্বল। আমি আরেকটু ব্যাকে আসতে চাই। সেটা হচ্ছে যে আ যখন এই যে পলাশী যে আমাদের যে পরাজয়টা, তখন হুম, নবাব সিরাজউদ্দৌলা তো আমাদের বাংলার একটা অংশ শাসন করতেন। অন্যান্য অঞ্চলে তো হুম, অন্যান্য শাসক ছিলেন। এই ছোট্ট একটা হুম। রাজ্যের পতনের ফলে পুরো বর্ষের পতন ঘটে গেল। মানে বিষয়টা মানে এইটা একটা টার্নিং এরিয়া ছিল কিনা? বা আমাদের এই এরিয়াটাও টার্নিং একটা এরিয়া ছিল কিনা পুরো ভারতবর্ষে? এখানে মূলত যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে আ ওই মোগলরা মানে সিরাজউদ্দৌলার যখন পতন ঘটে ১৭৫৭ সালে, তখন বাংলা, বিহার, উড়িষ্যা এই ৩ অঞ্চলে তিনি শাসক ছিলেন। কিন্তু অন্য অঞ্চলগুলো উত্তর ভারতের বা তখনও কিন্তু মোগল শাসন বহাল আছে। দিল্লি সহ উত্তর ভারতের পুরো অঞ্চলে আলাদা, আলাদা শাসক এবং বিভিন্ন আছে। এটা মানে এখানে যেখানে কোম্পানির হাতে সিরাজউদ্দৌলার পতনের পরে অন্য সব ইয়েগুলো মানে মুসলিম আ রাজ্য যেগুলো ছিল তারা কিন্তু খুব একটা এগিয়ে আসে নাই সিরাজউদ্দৌলাকে রক্ষা করার জন্য বা বেঙ্গল রক্ষা করার জন্য। তো বাংলা পতনের পরে অন্য অঞ্চলের পতন কিন্তু তখনো হয় নাই। এটা পরে আরো ধীরে, ধীরে হয়েছে। আরো আস্তে, আস্তে হয়েছে। মানে হচ্ছে তারা এই অঞ্চলটা ছিল পুরা পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধশালী এবং খুবই, খুবই বিখ্যাত একটা এলাকা। হ্যাঁ? মানে এটাকে আমরা ইবনে বতুতার একটা উক্তি আমরা জানি যে এটা মানে ধন সম্পন্ন একটা নরক ছিল। হুম, এরকম একটা উক্তি মনে হয় আমরা শুনেছি। তার মানে হচ্ছে হুম। এই অঞ্চলে সম্পদ ছিল দোজখপুরি হয়তো নিয়ামত। সুশাসন ছিল না বা এরকম কিছু একটা। হুম, তারপরে আমরা আ বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। বঙ্গভঙ্গ হুম। হলো ১৯০৫ সালে। এরপরের আসলে পরিস্থিতি কি হয়েছিল? এটা আবার রদ হলো আমরা জানি। মানে কেন রদ হলো? এর মধ্যে আসলে বঙ্গভঙ্গ মানে বঙ্গভঙ্গ মূলত হলো যে ২ টা ইয়ে। একটা হলো যে ১৯০৫ সালে হলো কিন্তু ১২ সালে এটা রদ হয়ে গেল। আন্দোলন হয়েছিল ব্যাপক। তখন এটার ২ টা কারণ। একটা হলো যে হিন্দু যারা আ আ কলকাতা কেন্দ্রিক যাদের পুঁজিপতি যারা ছিল, কলকাতা কেন্দ্রিক যারা শাসক শ্রেণী ছিল, তারা দেখলো আমাদের যে পূর্ব বাংলা শোষণ করার বা পূর্ববঙ্গ শোষণ করার যে প্রক্রিয়া এটা পুরোপুরি স্টপ হয়ে যাবে। কারণ ঢাকা এখন কেন্দ্র। এখন কেউ আর কলকাতায় আসবে না। সবকিছু ঢাকায় হচ্ছে। কলকারখানা, প্রশাসনিক অফিস, আদালত সবকিছু হচ্ছে কলকাতায়। সুতরাং এখানে তো কেউ আসবে না। সুতরাং এই অঞ্চলটা পুরোপুরি আমরা হয়ে যাব। মানে আমাদের একটা বড় রকমের আ সোর্স আমরা হারিয়ে ফেলবো। রাজস্বের সোর্স হারিয়ে ফেলবো। এটা তাদের একটা আশঙ্কা ছিল। এই আশঙ্কা থেকে আরেকটা আশঙ্কা ছিল অন্য দৃষ্টিকোণ থেকে। তারা এই পুরা বাংলা অঞ্চলটাকে একটা মানে প্রকৃতি এবং সামাজিক দিক থেকে মনে করা হতো যে এটা হলো একটা এক, এক এবং অবিচ্ছেদ্য। তো যখন এটা ভাগ হয়ে গেল তখন মূলত এটা ধর্মীয় চিন্তা থেকেই মূলত এই বিরোধটা শুরু হয় এবং ওই সময় বেশ কিছু আ আন্দোলনের উদ্ভব ঘটে। এবং ওটা মূলত দেশপ্রেমের মোড়কে আন্দোলনগুলো হয়েছে। সেটা হচ্ছে যুগান্তর, অনুশীলন এইসব আ সংগঠন গড়ে ওঠে এবং এই সংগঠনগুলো খুব বড় রকমের তৎপরতা চালায় ব্রিটিশের বিরুদ্ধে। আ তবে মজার ব্যাপার হচ্ছে ওই আন্দোলনে আম আ মুসলমানদের সংশ্লিষ্টটা খুব একটা ছিল না। ধর্মীয়ভাবে বা স্বাভাবিকভাবে মুসলিম যুবকরা এটাতে খুব একটা যোগ দেয়নি। বরং আ এই যুগান্তর অনুশীলন এই যেই ২ টা
আন্দোলন বা সংগঠন তাদের ঘাঁটলে দেখা যায়, জীবনী ঘাঁটলে বা ইতিহাস করলে দেখা যায় তারা মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। একই সঙ্গে তারা এই আ মুসলমান উত্থানের বিপরীতে মানে ঢাকার উত্থানের বিপরীতেও আন্দোলনটা ছিল। যে ঢাকা যাতে না হয়, রাইজ না করে এ ধরনের তৎপরতা ছিল। কিন্তু মূলত ব্রিটিশ বিরোধী সংগ্রামটা তারা জোরদার করতে পেরেছে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে। এটা আ মানে ১৯১২ সালে যখন ব্রিটিশ সেটা রদ করল এবং কলকাতা থেকে রাজধানী পুরা নিয়ে গেল। আ দিল্লিতে নিয়ে গেল। এখানে কিন্তু যারা আন্দোলনটা করেছিল তারা সফল হইতে পারে নাই। মানে তারা এই অর্থে আন্দোলনটা যে করেছিল কলকাতাও রাজধানী। কলকাতাকে নেওয়ার জন্য। মানে হ্যাঁ, হ্যাঁ, রাজধানীটা কলকাতাতে করার জন্য। কিন্তু কলকাতাও আর হ্যাঁ। রাজধানী হলো না। এটা দিল্লিতে চলে গেল। রাজধানী থাকলো না। দিল্লিতে চলে গেল। হ্যাঁ, হ্যাঁ? এই দিক থেকে ঢাকারও একটা লস হইলো এবং কলকাতারও একটা লস হইলো। আমার আমার অধ্যয়ন আপনার বলে আরকি। আচ্ছা মিজান ভাই এখানে একটা মানে বিষয় চলে আসছে। সেটা হচ্ছে যে এই যে আমাদের এই বাংলাকে শোষণ করা। তো শোষণ করার ক্ষেত্রে আমরা ব্রিটিশরা শোষণ করেছে এটা আমরা বলি। পাকিস্তান মানে সাবেক পাকিস্তান, পশ্চিম পাকিস্তান শাসন করেছে এটা আমরা বলি। কিন্তু আপনি যেভাবে বললেন যে এটা তো ইন্ডিয়ার ওই সময়ের মানে দাদা বাবুরাও শাসন করেছে। তারা এই এলাকায় তাদের হুম, জমিদার বাড়ি ছিল, তারা ট্যাক্স তুলতো, কর তুলতো, তুলে ওই অঞ্চলে নিয়ে যেত। তো এই হুম। আলোচনাগুলো তো আমাদের মধ্যে নাই। এইটাকে মানে এই আলোচনাটা আপনিও এই আলোচনা তো মানে আমার কাছে মনে হচ্ছে যে এড়িয়ে গেলেন। বিষয়টা আসলে কি রকম? এটা বেসিক্যালি আমার যেটা আ স্টাডি সেটা বলে যে এটা ঘটেছে, হ্যাঁ? এটা বেশ বড় আকারেই হয়েছে। সেটা হলো যে এখানে যারা জমির মালিক ছিল, মূল কথা তো জমি। তো এখানে যারা জমির মালিক ছিল, তো প্রথমত জমিদাররা জমির মালিক হয়। ব্রিটিশরা এটা তাদেরকে জমির মালিক করে দেয়। এই জমির মালিক হয়ে যাওয়ার কারণে এখানে যখন আম আ উৎপাদনের প্রসঙ্গ আসে বা আ এখানের ইয়েটা আমরা যদি খেয়াল করি যে ১৭৫৭ সালে আ করল আ সিরাজউদ্দৌলা ফল করল। এর ফলে মাত্র ১০-১২ বছরের মধ্যে এই বাংলায় ভয়াবহ একটা দুর্ভিক্ষ হইল। সেই দুর্ভিক্ষে বলা হয় যে 1/3 মানুষ বাংলার মরে গেল। হ্যাঁ? এটা কত সালে? এরপরে আ এটা কত ৭৬ সালে, হ্যাঁ? মানে হচ্ছে ১৭৫৭ ৭৬ সাল। হ্যাঁ, এই যে ৭৬ এর ৭৬ মন্বন্তর এর আমরা যেটাকে মন্বন্তর বলি। যেটা বলা হয়। হ্যাঁ, মন্বন্তর যেটাকে আমরা বলি। সেই মন্বন্তরটা কিন্তু এখানে ঘটলো, হ্যাঁ? তো এই ব্যাপারটা মানে যেখানে এই ৭৬ এর মন্বন্তর ঘটলো অথচ এটা ছিল সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ। এখানে আরেকটা কথা আমি দিয়ে বলে রাখি। সেটা হলো বাংলা যখন দুর্বল হয়েছে, অপোজিট ভাবে শক্তিশালী হয়েছে হচ্ছে ইংল্যান্ড। মানে বাংলার সম্পদ লুণ্ঠন করে বাংলার সম্পদ এখান থেকে শুষে নিয়ে কোম্পানি এই সম্পদ জমা করেছে ইংল্যান্ডে এবং ইংল্যান্ডে তারা সম্পদ গড়েছে। এজন্য আমার স্টাডি বলে যে বাংলার যেই আ ঐশ্বর্য এটা বিলীন হয়েছে একদিকে, অন্যদিকে ইংল্যান্ডের ঐশ্বর্য এবং গরিমা বৃদ্ধি পেয়েছে। মানে একই বাংলার সময় ইংল্যান্ডে রক্ত শিল্প শুষে বিপ্লব বাংলার হয়েছে। ওরা সম্পদকে শিল্প লুণ্ঠন করে। গড়েছে। বিষয়টা হ্যাঁ। এবং তাদের শিল্প বিপ্লবে বাংলার সরাসরি অবদান আছে। বাংলার সম্পদের, বাংলার সবকিছুর অবদান আছে। এই যে নীল চাষটাই আমরা তার প্রমাণ হিসেবে দেখি। নীল চাষটা তো আমাদের এখানের কোনো প্রয়োজন ছিল না। আমাদের এখানের কোনো আ মানে লোকাল কোনো নিড না। এটা ইংল্যান্ডের দরকার। কিন্তু এটার জন্য দেখেন কি পরিমাণ রক্ত, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ শ্রম এখানে দিতে হয়েছে বা ব্রিটিশে এখানে কি পরিমাণ বিনিয়োগ করেছে, কি পরিমাণ সম্পদ এখান থেকে লুটে নিয়েছে। এটা আমরা আরো অসংখ্য প্রমাণ দেওয়া যাবে। অসংখ্য দেওয়া যাবে। তো আচ্ছা। এটা এ এ এট এটা একটা দিক। আর এই এখানের পরে মানে অন্যরা যে বাংলা অঞ্চলটাকে শাসন করেছে যারা বাইরে মোগল বলি বা অন্যরা বলি, তারা এখানে আসলে যেভাবে রাজস্ব নিয়েছে এটা ঠিক। এক অর্থে তো এখান থেকে সবচেয়ে বেশি রাজস্ব যেত। বাংলা প্রদেশের রাজস্বটাই সবচেয়ে বেশি দিল্লিকে সমৃদ্ধ করেছে ওই তৎকালীন সময়ে। এটা অ এই আপনি ঠিকই বলেছেন এগুলো। আ ইতিহাসের সত্য আচ্ছা পাঠ। আমরা এগুলো ইতিহাসে স্বীকার একটু করতে সামনে হলো। আগাইতে চাচ্ছি। মানে ইতিহাসের হ্যাঁ, ভেতরের এত ইতিহাস মানে আমরা মনে হ্যাঁ, হচ্ছে যে এগুলোতে আরো ভিতরে ডুবে যাই। কিন্তু আমরা একটু সামনে এগোতে চাই। আমাদের সময় যেহেতু একটা আ বাধা আমাদের জন্য। হুম, তো আমরা বঙ্গভঙ্গ হ্রদ হয়ে গেল। বঙ্গভঙ্গ হ্রদেরও অনেক ব্যাপার আছে এখানে। আ
রবীন্দ্রনাথের একটা কথা আছে, আরো বড়, বড় বিখ্যাত ব্যক্তি। এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? আর রদ হওয়ার পরে আমরা জানি যে না, আমরা জি, জি বলেন। হুম, ঠিক আছে। আমরা আ বঙ্গভঙ্গে আর না যাই। তবে এখানে একটা কথা বলে রাখি জাস্ট যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই কিন্তু এই যে আমরা যে ক জাতীয় সংগীতটা গাই, আম 'আমার সোনার বাংলা' এটা ওই প্রেক্ষাপটেই রচিত হয়। বাংলার অখণ্ডতাকে রক্ষা করার আবেদন নিয়ে রবীন্দ্রনাথ এই গানটি লেখেন। পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই গানের ১ম ১০ লাইন জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয় বা তৎকালীন সরকার এটাকে নেয়। তো আমি শুধু এই ইনফোটা দিলাম। আ এটা নিয়ে আমার এখন কোন মন্তব্য করার ইচ্ছা নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ১৯১২ সালের পরে একটা ঘটনা হলো, সেটা হলো ১৯১৩ সালে নাথান কমিশন গঠিত হয়। নাথান কমিশন বেসিক্যালি গঠিত হয় হচ্ছে যে এই অঞ্চলে একটা ইউনিভার্সিটি দেওয়া হবে। মানে যেহেতু ঢাকা রাজধানী হইল না, মানে রাজধানী হয়েও সে হইল না, হইয়াও হইল না। এই সুতরাং অঞ্চলের ঢাকায় মানুষের একটা একটা সান্ত্বনা দেওয়ার এই জন্য বা অঞ্চলের একটা কিছু মানুষের জন্য দিয়ে একটা সান্ত্বনা একটা দিতে। সান্ত্বনা, একটা কম্পেনসেশন, অনেকে বলে রয়াল কম্পেনসেশন। তো এই কম্পেনসেশন হিসাবে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাব হয় এবং আস্তে, আস্তে এটা এগিয়ে যায় এবং একটা পরিণতি লাভ করে ১৯২১ সালে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়াটাই বাংলাদেশ গঠনের আরেকটা টার্নিং পয়েন্ট। আমরা যদি বলি বঙ্গভঙ্গ ১ম টার্নিং পয়েন্ট, ২য় টার্নিং পয়েন্ট হচ্ছে এবং ২য় স্তম্ভ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া। আপনি আমি উভয়ই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং দর্শক শ্রোতা মন্ডলী, আমি অনুরোধ করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা ভালো করে জানা থাকলে বাংলাদেশের ইতিহাসটা মূলত পরিপূরক অনেকটা জি। জানা হয়ে যায়। তো দেখেন ভাই, ঢাকা এখানে বিশ্ববিদ্যালয় আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে মানে আমরা যেটা বলি সচরাচর যে এটা মনে হয় বিশ্বে মিরাকল যে আ একটা ইউনিভার্সিটি একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে। এবং শুধু রাষ্ট্র না, এবং রাষ্ট্রের সবগুলো সংকটে কিন্তু এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। ১৯৫২ তে বলেন, এর মধ্যে অনেক ছোট, ছোট আন্দোলন হয়েছে। ৬৯, ৭০, এরপরে স্বৈরাচার বিরোধী, এরশাদের বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২৪ এর গণ-অভ্যুত্থান। মানে সবগুলো হুম, সংকটে এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা, একেবারে রানিং স্টুডেন্টরা নেতৃত্ব দিয়েছে। তো এই ইউনিভার্সিটি নিয়ে আমার মনে হয় আলোচনা করতে গেলে একদিন লাগবে। আ আমরা ওই হুম। যে পূর্ববঙ্গীয় মুসলিম সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ববঙ্গীয় মুসলিম সমাজ, আ যদি দর্শকরা যদি পড়তে চায় অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুটা, আ আপনার যদি আরো কোনো সাজেশন থাকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে পড়তে চায়, এরকম আপনি কিছু বলতে পারেন। এক্ষেত্রে অনেকগুলো বই আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অধ্যাপক রফিকুল ইসলাম লিখেছেন ২ খণ্ডে। তারপরে লিখেছেন আহমদ ছফা, ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে, জাতীয় অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে আলাপচারিতা। সর্দার ফজলুল করিম লিখেছেন আ পূর্ববঙ্গীয় সমাজ, হ্যাঁ? এরকম আরো অনেকেই লিখেছেন। এগুলো আমরা পড়তে পারি। তবে এশিয়াটিক সোসাইটি ৩ খণ্ডে একটা বাংলাদেশের ইতিহাস লিখেছে। এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ? ওনারা ১৭০৪ সাল থেকে শুরু করে অ্যা ১৯০৫ সাল পর্যন্ত লিখেছেন। তো সেখানেও বেশ কিছু জিনিস পাওয়া যায় এবং স্বাধীনতা যুদ্ধের যে দলিলপত্র আছে আমাদের, সেইটা ১৫ খণ্ডে সরকার কর্তৃক প্রকাশিত, বাংলাদেশ সরকার। সেখানে তারা ১৯০৫ সাল থেকে বাংলাদেশের ইতিহাসটা ইয়ে করেছে। মানে খণ্ডভিত্তিক এই ইয়েটা চালু করেছে। তো মানে লিখেছেন। তো সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একদম ডকুমেন্টেড খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি যেটা যাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত মুসলিম মধ্যবিত্ত যে সমাজটা, এইটার মূলত জন্মদাতা। মুসলিম মধ্যবিত্ত অ সোসাইটি তৈরি হওয়ার ফলেই মূলত আমরা যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৫২ সালের এবং ৬০ এর দশকে শিক্ষা আন্দোলন, তারপরে গণঅভ্যুত্থান ১৯৬৯, ৭১, এরপরে ধারাবাহিকভাবে ৯০, তারপরে অন্যান্য সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত যে পাকিস্তান এবং ভারত যে বিভাজন হলো বা পাকিস্তান আন্দোলন যেটা গড়ে উঠলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু এখানেও একটা বিশাল আ ভূমিকা আছে। বড় রকমের একটা ভূমিকা আছে। হ্যাঁ? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আ মূলত তৈরি হওয়ার আ ১ম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক মন্ডলী ছিলেন, তারা ছিলেন বেশিরভাগ আ কি বলে হিন্দু শিক্ষক। কিন্তু ছাত্ররা ছিল বেশিরভাগ মুসলমান। হ্যাঁ?
এরপরে আ আরো ইন্টারেস্টিং হলো তখন ছাত্র শিক্ষকের সম্পর্ক খুবই চমৎকার ছিল। তো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলত যে উত্থান বা যেই শিক্ষকদেরকে আমরা পাই পরবর্তীকালে অসাধারণ এবং মেধা এবং যোগ্যতা এবং তাদের প্রকাশনা বা এগুলো দিয়ে। এটা মূলত ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে ৪৭ সাল পর্যন্ত এবং ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত এবং পরবর্তীকালে বাংলাদেশ পিরিয়ডেও কিছু। তো মূলত ওই, ওই সময়টাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা রেনেসাঁ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বর্ণযুগ সেটা মূলত ওখান থেকেই ওই ধারাবাহিকতাটাই হয়। আচ্ছা, আমরা আ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানলাম। আ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো এবং আপনি বললেন যে আ পাকিস্তান আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল। আ এরপরে বাংলাদেশের বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন, আমরা জানি যে একটা লাহোর প্রস্তাব হয়েছিল সম্ভবত ৪১ বা ৪২ হুম, সালে ১৯৪০ ১৯৪০ এ। তো লাহোর প্রস্তাবে বলা হয় যে সেখানে আ মুসলমানদের ২ টা রাষ্ট্রের কথা ১ম এ আলোচনা হচ্ছিল। পরবর্তীতে আবার একটি রাষ্ট্রই হলো বা এই রাষ্ট্রটা যখন হয় তখন আসলে এই যে ২ পাশে দূরের ২ টা মুসলিম রাষ্ট্র, এটা কোন আলোচনার ভিত্তিতে বা কোন বেসিক মানে এরকম রাষ্ট্র তো বিশ্বে নাই। একটা অদ্ভুত একটা রাষ্ট্র। মানে এটা কিভাবে হলো? এটা একটা মানে অলৌকিক একটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা কিভাবে এটা আপনি দেখেন? আসলে মানে স্বাভাবিকভাবে ম্যাপের দিকে তাকালে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু মূলত আ বাস্তবতাটা অন্যরকম ছিল। এটা হলো মুসলিম লীগ এবং কংগ্রেস এই ২ টা যে সংগঠন একসময় ২ টা সংগঠন কিন্তু একই সাথে একই বিষয়ে আন্দোলন করে এবং মজার ব্যাপার হচ্ছে খেলাফত আন্দোলনে কিন্তু গান্ধীজি মানে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী উনিও কিন্তু এই খেলাফত আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আ মানে তুরস্কের খেলাফত রক্ষা করার জন্য তারা আন্দোলন করেছেন। মানে ওই সময়ের ব্যাপারটা ছিল ব্রিটিশ বিরোধী আ আন্দোলনে ২ টা সংগঠন পাশাপাশি ভূমিকা রেখেছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা নানান কারণে নানা রকমভাবে এটা অবিশ্বাস তৈরি হয় ২ টা সম্প্রদায়ের মধ্যে এবং ২ টা সংগঠন ২ সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে যায়। হ্যাঁ? এবং ঘটনাচক্রে ধীরে, ধীরে এটা আরো বাড়তে থাকে। বিশেষ করে ১৯৩৫ সালে যখন এই বাংলা অঞ্চলে যে নির্বাচনটা হইলো, প্রাদেশিক নির্বাচন, সেই নির্বাচনে খাজা নাজিমুদ্দিন এবং আ শেখ আমাদের শেরে বাংলা ফজলুল হক উনারা যেই সংখ্যাগরিষ্ঠতা পেলেন এবং সরকার গঠন করলেন, মুখ্যমন্ত্রী হলেন। তো এই সরকার গঠনের পরেই এই 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 এইসব রাজনৈতিক চিত্রগুলো তখন পরিষ্কার হয়ে যায়। শেরেবাংলা নিজেও একটা পার্টি গঠন করেন, কৃষক প্রজা পার্টি। এবং ওই যে এখানে আবার জমির ব্যাপারটা কিন্তু এখানে চলে আসে। উনি কিন্তু এই কথাটা বলেন যে, "জমি যার লাঙ্গল তার।" এই লাঙ্গল যার জমি তার। এই যে রাজনৈতিক স্লোগানগুলো এখানকার মানুষকে কিন্তু অনেক বেশি উদ্দীপ্ত করে। তো ১৯৪০ সালে যখন লাহোর প্রস্তাব হয়, লাহোর প্রস্তাবের সময় কিন্তু যেটা হয় সেটা হলো যে আ শুধু ২ টা না বেশ কয়েকটা মুসলিম অঞ্চল নিয়ে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে আ মানে আলাদা, আলাদা মুসলিম রাষ্ট্রের কথা ১ম এ হয়। কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে ওই রাষ্ট্রগুলো আসলে টিকে থাকা তাদের জন্য মুশকিল হবে। তো থিওরিটা হলো যে টু নেশন থিওরি যেটা আমরা বলি বা টু নেশন থিওরির ইতিহাসে আলোচনা আছে। তো এই টু নেশন থিওরি হলো যে মুসলমানরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মিলে মুসলমানরা একটা অঞ্চল, একটা রাষ্ট্র। আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যে অঞ্চলে আছে সেই অঞ্চলগুলোতে মানে আরেকটা আমরা রাষ্ট্র। এই যে না ভৌগোলিক আমরা ভৌগোলিক জায়গার চাইতে আ হ্যাঁ, ধর্মটাকে ভিত্তি করে যেহেতু ২ ধর্ম ২ ধরনের হ্যাঁ, মানুষ এখানে বাস করে। একদম। এটাতে কোনো ইয়েও নাই। এই যে যেমন আমাদের সিলেট, সিলেটটা কিন্তু বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে গণভোটের আচ্ছা, মাধ্যমে। সিলেট নিয়ে আমরা হ্যাঁ? একটু কথা শুনবো। আ মিজান ভাই আমরা আলোচনা করছিলাম যে পাকিস্তান আন্দোলন নিয়ে এবং ২ টা রাষ্ট্র নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি মনে হয় ক্লিয়ার করতে পারছেন ২ টা রাষ্ট্র কেন হয়েছে। তো পাকিস্তান হুম, হলো। হুম। এরপরে পাকিস্তানের ১৯৪৭ থেকে ১৯৭১ এই ২৩ বছর বা ২৪ বছরে আমরা অনেক ঘটনা দেখেছি। তো এই ঘটনাগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে আ আগরতলা মামলা নিয়ে একটা বড় আগরতলা ষড়যন্ত্র বলা হয় এবং পাকিস্তান থেকে বলা হয় যে
এই রাষ্ট্র ভাগ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে। তো আবার আ আমরা জানি যে পাকিস্তান বা বলা হয় যে একবারে আমরা ইতিহাসের একবারে নির্মোহ বিশ্লেষণটা আসলে জানতে চাচ্ছিলাম। যে পাকিস্তানরা আমাদেরকে আসলে আ শাসন শোষণ করেছে কতটা? হুম, অর্থনৈতিক শোষণ কতটা করেছে বা অন্যান্য শোষণ থাকলে কি ব্যাপার আসলে এখানে ঘটেছিল? ধন্যবাদ। খুব দারুণ প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন। এটা আমরা যাই একটু হোক সংক্ষেপ উত্তর করে মানে চেষ্টা করছি। ১৯৪৭ সালে পাকিস্তান ভাগ হলো। আ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে অঞ্চল, পাকিস্তানের ওদিকে ছিল ৪ টা প্রদেশ, এদিকে ১ টা প্রদেশ পূর্ব পাকিস্তান। তো এখন ভৌগোলিকভাবে ওদিকে প্রায় ৮,০০,০০০ বর্গ কিলোমিটার আর আমাদের এখানে ১,৪৪,০০০ বর্গ কিলোমিটার। কিন্তু জনসংখ্যা আবার আমাদের বেশি। মানে অন্য আ ৪ প্রদেশের আ জনসংখ্যা মোটামুটি যা এবং আমাদের ১ প্রদেশের জনসংখ্যাই তা। এটা হলো একটা ফ্যাক্ট আমাদের করতে হবে। আ ২য় যেটা ১৯৪৭ সালে পাকিস্তান হওয়ার পরে এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস করা দরকার ছিল একটা কনস্টিটিউশন, একটা সংবিধান যার ভিত্তিতে পাকিস্তান পরিচালিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পাকিস্তান তার জন্মের ১০ বছরের মধ্যেও আ একটা সংবিধান তৈরি করতে পারে নাই ঐক্যমত্যের ভিত্তিতে। আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে কিন্তু সংবিধান হয়নি। ১৯৫৬ সালে এসে মোটামুটি একটা সংবিধান পাকিস্তান তৈরি করে। কিন্তু এটা মাত্র ২ বছর টিকে থাকে। ৫৮ সালে সামরিক অভ্যুত্থানের ভেতর দিয়ে এই আ কি বলে সংবিধানের আপাতত মৃত্যু ঘটে। সুতরাং আ ২ টা জিনিস আমি পাকিস্তানের ২৪ বছরকে আমি এভাবে মূল্যায়ন করি। মূলত একটা রাষ্ট্রীয় ফ্রেমওয়ার্ক বা কনস্টিটিউশন তৈরি করতে মানে না পারার যে ব্যর্থতা। দ্বিতীয়ত সামরিক শাসন। আ আ সামরিক শাসন এবং প্রায়ই আ মানে সরকারগুলো টিকে থাকতে পারে নাই এই সামরিক কূটচালের কারণে। তো এই ২ টা জিনিস আ পাকিস্তান রাষ্ট্রটাকে অ্যা শক্তভাবে একটা পাটাতনের উপর দাঁড় করানোর যেই অ্যা অবস্থা বা প্রক্রিয়া, সেটা সফলভাবে তৈরি করতে পারে নাই। এটা এটা আমি এই ২ টা পয়েন্ট আউট করলাম। ২ টা পয়েন্ট এখানে বলতে চাই, উল্লেখ করতে চাই। আ দ্বিতীয়ত যেটা সেটা হলো এই যেহেতু গণতান্ত্রিক আ চেতনার বা গণতান্ত্রিক এর ভিত্তিতে পাকিস্তান হয়েছে। যে অধিকাংশ মুসলিম আ যে ভূখণ্ডে বাস করে তার ভিত্তিতে পাকিস্তান হয়েছে। এখন পরবর্তীকালে সিদ্ধান্ত প্রণয়নে বা রাষ্ট্রীয় বিভিন্ন আ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে এই তার প্রক্রিয়ার প্রতিফলন থাকা প্রয়োজন ছিল, সেটা আমার যে স্টাডি বলে বা আমার অধ্যয়ন যেটা বলে সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই নাই। এটার মূল কারণ হচ্ছে মুসলিম লীগ যেভাবে গড়ে উঠেছিল, মুসলিম লীগ আ ১ম দিকে এটা এলিট মানুষের সংগঠন থাকলেও ধীরে, ধীরে এটা গণমানুষের সংগঠনে রূপান্তর হওয়ার একটা প্রক্রিয়া ছিল। কিন্তু এই গণমানুষের সংগঠনে রূপান্তর ঘটার জন্য যেই ধরনের আ মানে কাঠামো বা যেই ধরনের নেতৃত্ব প্রয়োজন, সেটা আসলে হয়ে ওঠে নাই। আ এটার ফলাফলটা ঘটে ১৯৫৪ সালে। ৫৪ সালে দেখা গেল যে মুসলিম লীগ একদিকে, পাকিস্তানকে যারা নেতৃত্ব দিয়েছে পাকিস্তান আন্দোলনে, আর বাংলাদেশের অন্যান্য মানে এই অঞ্চলের মানে পূর্ব পাকিস্তানের অন্য সব সংগঠন মিলে আ একদিকে এবং বিভাজনটা কিন্তু ওই সময় পরিষ্কার হয়ে গেল। এবং নির্বাচনটা যখন হলো, তখন কিন্তু মুসলিম লীগের এক প্রকার রাজনৈতিক মৃত্যু হয়ে গেল আমি বলব। তো এইটার কারণে এই মুসলিম লীগের এই করুণ পরিণতির কারণে বা এই নির্বাচনে একটা ভয়াবহ ভরাডুবির পরে আরো যেসব ঘটনা ঘটে যেমন আ ভাষা আন্দোলন বলি, তারপরে অন্যান্য যেসব জাতীয়তাবাদী যেসব ইস্যু সামনে চলে আসে। আ মুসলিম পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান হওয়ার পরেও পাকিস্তান রাষ্ট্রটার যেই সংহতি বা ইউনাইটেড মানে একতার যেই হওয়ার কথা ছিল, সেইটা হয় নাই আ অনেকগুলো কারণে। এটা হওয়াটা খুব জরুরি ছিল ওই আচ্ছা আপনি সময়ের ওই যে প্রেক্ষাপটে কিন্তু ৫৪ সালে যে নির্বাচনের কথা বলছেন, সেটা হচ্ছে মুসলিম লীগ আর অন্যান্য দলগুলো মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে। এরকমই তো ব্যাপারটা। গঠন করল। তো জি, মুসলিম জি। লীগে আসলে নেতৃত্বে কারা ছিল? আর যুক্ত ফ্রন্টে কারা ছিল?
যুক্তফ্রন্ট কোনো একটা সরকারও গঠন করে এবং সে সরকারও হ্যাঁ, কোনো মানে বেশিদিন টিকে নাই। এটা আমরা জানি। এটার আসলে কি কারণ ছিল? এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে যুক্তফ্রন্টে যারা ছিল বা মুসলিম লীগে যারা ছিল উভয়ই কিন্তু পাকিস্তান আন্দোলনের সৈনিক। মানে পাকিস্তান তারা এনেছে। আমরা যদি দেখি নেতৃত্বগুলো শেরেবাংলা ফজলুল হক, তারপর হচ্ছে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপরে আ কি বলে অন্যদিকে যদি আমরা দেখি লিয়াকত আলী খান বা পাকিস্তানের কেন্দ্রে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, আ আ নুরুল আমিন, তারপরে হচ্ছে খাজা নাজিমুদ্দিন, এদেরকে আমরা পাচ্ছি। তো সুতরাং উভয় পক্ষেই কিন্তু পাকিস্তান যারা নিয়ে এসছে, পাকিস্তান যারা আন্দোলন করেছে, তারা মূলত আছে। এবং ওখানে মৌলানা ভাসানী সহ আরো আরো অন্যদেরকে আমরা যারা পাচ্ছি, তারা সবাই কিন্তু পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এটা আসলে ইয়ের অবকাশ নাই। হ্যাঁ? কিন্তু এই বিভাজনটা হলো রাজনৈতিক এর কারণ হচ্ছে মূলত ভাষা আন্দোলন কেন্দ্রিক যেই তৎপরতাটা, ভাষা আন্দোলন কেন্দ্রিক যেই একটা জাতিবাদী চেতনার বিকাশটা ঘটলো, আ এবং সেখানে পাকিস্তান সরকারের নানা রকম ভুল পদক্ষেপ, বিশেষ করে তাদের যে হত্যাকাণ্ডের ব্যাপার, মানে আমাদের দিক থেকে যারা শহীদ হলেন ভাষা আন্দোলনে, সেইটাকে মূলত একটা বড় রকমের ভূমিকা রেখেছে আমি বলে মনে করব ৫৪ সালের যুক্তফ্রন্ট তৈরিতে এবং নির্বাচনের ক্ষেত্রে এই ভূমিকাটা রেখেছে। কারণ একটা ওই যে মানে ইউনাইটেড এবং একতাবদ্ধ হওয়ার যে ব্যাপারটা, মানে ইসলামের ভিত্তিতে হলে তাহলে ইসলামের যেই এসেন্স গুলো, ইসলামের যে মূল্যবোধগুলো মূলত পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি হিসাবে নেওয়া দরকার ছিল। প্রিন্সিপালস অফ ইসলামিক স্টেট, ওই সময় যারা পাকিস্তান রাষ্ট্রকে বা বা পরিচালনা করেছেন, তারা যেসব জিনিস নিয়ে আসার চেষ্টা করছিলেন, সেইসব জিনিসগুলো রাষ্ট্রের মধ্যে কিন্তু বিকশিত হয় নাই। মানে একটা, আমি বলছি যে আমি একটু সহজ করে বলি যে ন্যায্যতা, তারপরে হচ্ছে কোন রকম জুলুম না থাকা, তারপরে হচ্ছে সবার কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া, একটা সমান এবং ইকুয়াল ট্রিটমেন্ট অফ দ্যা সিটিজেনস, এই ধরনের যে ব্যাপারগুলো, সেগুলোর আসলে মানে বড় পরিসরে এবং ব্যাপকভাবে যেটা হওয়ার কথা, নতুন রাষ্ট্র হিসাবে যে ধরনের পলিসি নেওয়ার কথা, স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার কথা, কিন্তু সেইটা কিন্তু হয়ে ওঠে নাই। এই কারণে দেখা গেল ৫৪ সালে ওই নেতৃত্বে যারা একতাবদ্ধ ছিল পাকিস্তান আন্দোলনের ক্ষেত্রে, তারাই কিন্তু ২ ভাগ হয়ে গেল। আচ্ছা, অর্থাৎ মুসলিম লীগ একদিকে আর পুরা এই অঞ্চলের জি। মানুষের আ আমরা ৫৪ যারা র প্রতিনিধিত্ব যুক্তফ্রন্ট, করছে, ৫৪ র যুক্তফ্রন্ট থেকে হ্যাঁ, আমরা ৫৪ যুক্তফ্রন্ট। আমরা জানি ৬৬ র একটা ৬ দফা হয়েছিল। এরপরে ৬৯ এ মনে হয় তবে ১১ দফা এরকম এখানে আমি একটা ছিল। একটা কথা আ আ আরেকটা কথা বলে রাখি। আন্দোলন সংগ্রামের দিক তো একটা আছেই যে আমরা বাংলাদেশী বা 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 বাঙালি জাতীয়তাবাদী যে আন্দোলনটা, সেটা তো ধারাবাহিকভাবে চলছে, হচ্ছে। কিন্তু একই সাথে পাকিস্তান রাষ্ট্র টিকে থাকার জন্য বা পাকিস্তান রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য পাকিস্তানের যারা শাসক শ্রেণী, তারা অনেক রকম চেষ্টা করেছে। যেমন আমরা যদি ডেভেলপমেন্ট এর কথা বলি, আ একটা বৈষম্যের ব্যাপার এখানে এসে যায়। কিন্তু তারা তাদের দৃষ্টিকোণ থেকে কিছু ব্যাপার, আ মানে যেমন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। ১৯৫৩ সালে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। বাংলাদেশের ডেভেলপমেন্ট এ রাজশাহী ইউনিভার্সিটির কথা চিন্তা করেন আপনি। চট্টগ্রাম ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে ১৯৬১-৬২ সালে। বুয়েট হয়ে যাচ্ছে ৬১-৬২ সালে। কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে ১৯০০ আ না না ৬৩-৬২ সালে। এবং সমস্ত বিআইটি গুলো হয়ে যাচ্ছে। মানে হচ্ছে ইজেন ভাই এই এবং এই কলকারখানা, ডেভেলপমেন্ট গুলো বলা হয় কলকারখানা আইয়ুব খানের সময় হয়েছিল। না, না, আইয়ুব খানের সময় সব হয়নি। আ রাজশাহী ইউনিভার্সিটি ১৯৫৩ সালে হয়েছে। তারপরে আইয়ুব খানের সময় তো কিছু হয়েছে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে। এগুলা মানে এক ধরনের ডেভেলপমেন্ট তো হয়েছে, আমি যেটা বলছি। তারপরে বিভিন্ন রকম ইয়ে হয়েছে। কিন্তু এখানকার চাহিদা এবং এখানকার মানুষ যে বিপুল পরিমাণ মানুষ, এখানকার মানুষের যে চাহিদা এবং প্রয়োজন, সেইটা তো যথেষ্ট ছিল না এক অর্থে। আ আরেকটা হলো যে আ এই আন্দোলনগুলো যে হয়েছে, এখানকার জাতীয়তাবাদী যে আন্দোলনগুলো, বিশেষ করে আ আমি বলব যে শিক্ষা আন্দোলন, তারপরে এক পর্যায়ে গিয়ে ছাত্রদের সঙ্গে গণমানুষের সম্পর্কিত ৬৬ তে গিয়ে ৬ দফা আন্দোলন এবং তাকে কেন্দ্র করে যে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং ৬৯ এর গণঅভ্যুত্থান। এই যে প্রেক্ষাপটটা না, এই প্রেক্ষাপটগুলো মূলত যখন হয়েছে, তখন এর মধ্যে আরো অনেকগুলি অনুষঙ্গ এসে যুক্ত হয়েছে এর সঙ্গে।
শুধুমাত্র যে আ মানে বৈষম্য বঞ্চনা বিষয়টা এরকম না। এর সাথে আরো অনেক বিষয় এসে যুক্ত হয়েছে। অনেক পলিসি নির্ধারণের ক্ষেত্রে অনেক রকম ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং অনেক রকম আ মানে সমস্যা তৈরি হয়েছে যেটার সমাধানটা ছিল আ কর্তৃপক্ষের কাছে মানে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে সহজ। কিন্তু তারা এটা অহেতুক অনাবশ্যক জটিল করেছে। হ্যাঁ? এবং আ জটিল করার ফলেই এই ব্যাপারগুলো সামনে চলে আসছে। এই আমাদের এই ফিলিংস টা যে মানে বোধ বিষয়টা কি আ এরকম ছিল যে তারা বাংলাদেশের মানুষকে অবজ্ঞা করেছে? মানে অধিকারগুলোকে বা চাহিদাগুলোকে আ এরকম বিশেষ করে আরো ভাষা আন্দোলনে দেখেন যে আ যখন আন্দোলন হচ্ছিল তখনও তারা বলছে যে উর্দুই হচ্ছে রাষ্ট্রভাষা হবে। কিন্তু একসাথে ২ টা ভাষা রাষ্ট্রভাষা হতে পারত। এটা কি একটা আমার গড় কাছে মনে তুমি হয় ছিল আমি কিছুটা আ এরকম? আমি আপনার কথায় এটা বলতে চাচ্ছি। এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে এইসব বিষয়গুলো ডিল করার ক্ষেত্রে তারা অনেক যে অনমনীয় ভাব বা অনমনীয় যে একটা দেখিয়েছে। এটা উদ্দেশ্য তাদের হয়তো ভালো ছিল যে একটা কমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা একটা রাষ্ট্রের জন্য দরকার জরুরি। কিন্তু বাংলা থাকলেও তো কোনো সমস্যা ছিল না। বাংলাকে করার স্টেট ল্যাঙ্গুয়েজ করার যথেষ্ট কারণ ছিল এবং যৌক্তিকতা ছিল। যদিও অনেক বুদ্ধিজীবী তখন বাংলার বিপক্ষে লিখেছেন। কিন্তু সেটা আমি মনে করি যে রাষ্ট্রীয় কারণে তারা মোসাহেবি বা অনেক কারণে তারা লিখেছেন। কিন্তু মূলত বাংলা যে ভাষা হিসাবে স্টেট ল্যাঙ্গুয়েজ হওয়ার এখতিয়ার বা হওয়ার যে যোগ্যতা এটা তো আগে থেকেই ছিল। সুতরাং আ এইটা ডিল করার ক্ষেত্রে আমার মনে হয় যে জি। যথেষ্ট দূরদর্শিতা আরেকটা এবং জিনিস আমরা হচ্ছে রাষ্ট্রীয় প্রজ্ঞার অভাব। আরেকটা কথা বলে নেই। সেটা হলো যে আ এই এখানে যে জাতীয়তাবাদী বা বাংলা ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবাদের উত্থান ঘটলো, এই উত্থান ঘটার আ পেছনে কিন্তু শুধুমাত্র যে আমাদের আ ভাষাতাত্ত্বিক মনোভাব বা কালচার এটা কাজ করেছে বিষয়টা এরকম না। এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো পাকিস্তান রাষ্ট্র যে তৈরি হয়েছে যেই এসেন্স এর ভিত্তিতে, যেই কনসেপ্ট এর ভিত্তিতে, সেই কনসেপ্টের যে প্রতিফলন এখানে আ প্রপারলি ঘটে নাই। ভাষা তো একটা টুল হিসাবে পরে আসছে। কিন্তু ধর্ম যে একটা পাকিস্তান ব্যাপার রাষ্ট্র ছিল ধরেন যে হ্যাঁ, রাষ্ট্রে ওইভাবে হ্যাঁ, ধর্মের যে ব্যাপারটা ছিল, ইসলামের যে acceptance ছিল হ্যাঁ, ওইটা প্রেফারেন্স ওইভাবে গুলো হয়তো দরকার ছিল এখানে। যে এখানে আ আ মানে এখানে অন্য জাতিগোষ্ঠী বা আরো যারা বসবাস করত, আ অন্য ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু সংখ্যালঘু লোকজন যারা বসবাস করত এবং তাদের আম অধিকার, এখতিয়ার এগুলা আসলে অনেক ক্ষেত্রে মানে আ আমি বলব যে হয়তো লঙ্ঘন হয় নাই ওইভাবে। কিন্তু তারাও কমফোর্ট ফিল করা, মানে তাদেরকে কনভিন্স করা এবং তাদের সঙ্গে খুব বেশি আ মানে একটা অ্যাফিলিয়েশন নিয়ে আসা। এটার আমার কাছে মনে হয়েছে এক্ষেত্রে ১ম দিকে এটা ঠিক ছিল। আমি একটা তথ্য দিয়ে রাখি আপনাকে এখানে। ১৯৪৭ সালে যখন আ পাকিস্তান স্বাধীন হয়, তখন পাকিস্তানের ১ম আইনমন্ত্রী কিন্তু একজন তফসিলি হিন্দু। মানে হচ্ছে যোগেন মন্ডল। হ্যাঁ? আচ্ছা। এটা আপনি কিভাবে চিন্তা করবেন? যে একটা রাষ্ট্র যেটা তৈরি হচ্ছে আ ধর্মের ভিত্তিতে, সেই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ প্রধানমন্ত্রীর পরে, সেই পদটা কিন্তু একজন তফসিলি হিন্দু। উনি আমাদের বরিশালের আ মানুষ ছিলেন। এবং পরবর্তীতে উনি যদিও পাকিস্তান ছেড়ে কলকাতায় গিয়েছেন। কিন্তু সেটা আরো অনেক পাকিস্তান হওয়ার পরে। এই যে ডিসকমফোর্ট ফিল এর যে জায়গাটা এটা আমার মনে হয় আরো সুন্দরভাবে ডিল করার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তানের যেই সার্বিক নেতৃত্ব যাদের হাতে ছিল, তারা মূলত এই জিনিসটা করে নাই। আরেকটা অবজ্ঞা এবং তাচ্ছিল্যের যে ব্যাপার, এটা তো অনেক ক্ষেত্রে আমি বলব প্রমাণিত। হ্যাঁ? অনেক ক্ষেত্রে প্রমাণিত। অনেক ক্ষেত্রে তারা এটা করেছে। হ্যাঁ? আচ্ছা আমরা মানে একবারে ৭০ এর দিকে আগাবো আমরা। বাংলাদেশ রাষ্ট্রের দিকে হুম, আগাবো। এর মধ্যে ছোট, ছোট করে যে বিষয়গুলো আছে। যে শিক্ষা আন্দোলন ৬২ সালে সম্ভবত একটা শিক্ষা আন্দোলন হয়েছে। তো শিক্ষা আন্দোলন নিয়ে আসলে আমরা জাস্ট জানি যে একটা শিক্ষা আন্দোলন হয়েছে। এই শিক্ষা আন্দোলনটা আসলে কি নিয়ে হয়েছিল? মানে শিক্ষার ভিতর কি ছিল বা কোন ব্যাপারটা নিয়ে আন্দোলন? এটা স্পেসিফিক কোন ব্যাপার ছিল কিনা? এটা যদি একটা সংক্ষেপে একটা ক্লিয়ার করতেন। মূলত এখানে ১১ টা দফা ছিল। ১১ হ্যাঁ, ছাত্রদের ১১ দফা। এর মধ্যে শিক্ষাকে সার্বজনীন করা এবং আ মা মানে এটা সরকারি এবং ভর্তুকি
তারপরে মা কাগজপত্রের দাম কমানো, তারপরে শিক্ষা ডিপার্টমেন্টকে বা সহায়তা বাড়ানো, বরাদ্দ বৃদ্ধি, নানা রকম এই ধরনের দাবি ছিল। এটা কমন একটা ইস্যু। তো এটা মূলত শিক্ষা আন্দোলনটা একটা মানে এটা একটা মানে স্বাভাবিক শিক্ষার অধিকার আন্দোলন নিয়ে ছিল। একটা আন্দোলন। মানে এরকম না যে হ্যাঁ, শিক্ষা অধিকার। কমিশন হইছে এর ও বিরুদ্ধে, এরকম না। যে শিক্ষার না এটা অধিকার নিয়ে কমিশন আন্দোলন। অনেকবারই হয়েছে। ওই সময়ও কমিশন হয়েছে। কিন্তু আ আমি বলব যে এটা একটা চলমান প্রক্রিয়ার মতোই আমার কাছে মনে হইছে। আচ্ছা, আমরা আরেকটু সামনে আগাইতে চাই। এই যে ৬২ থেকে একেবারে আমরা ৬৯ দিকে যেতে চাই। যে আইয়ুব খানের পতন ঘটলো। হুম। এর মধ্যে ৬৬ সালে ৬ দফা আছে। এরপরে হচ্ছে আগরতলা মামলা আছে। তো এগুলো নিয়ে হুম। যদি আপনি কিছু বলতে চান আপনার বিশ্লেষণ, এবং আ এই যে আইয়ুব খানের পতন ঘটলো, বলা হয় যে আমি এখানে আপনাকে একটা কোয়েশ্চেন এভাবে করতে চাই যে পাকিস্তানের ২ টা আ ৫ টা প্রদেশ ছিল আপনি বলছিলেন। বাংলা একটা প্রদেশ। তো বাংলার আন্দোলনে কি আইয়ুব খানের পতন ঘটছে? নাকি পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোতেও আইয়ুব খানের বিরুদ্ধে অসন্তোষ ছিল? মানে একটা প্রদেশের আন্দোলনে পুরো পাকিস্তান রাষ্ট্রের একজন সামরিক শাসকের পতন ঘটলো। এই ব্যাপারটা আমার কাছে কেন জানি অবিশ্বাস্য মনে হয়। হুম। এই সম্পর্কে যদি আপনার মানে ক্লিয়ার কিছু বলেন, পুরো ঘটনাটা এর মধ্যে কিছু বলার থাকলে আচ্ছা, পরে এখানে আমি আ বুঝতে আমি ৬ দফা নিয়ে একটু বলি। ৬ দফা যেটা আ আওয়ামী লীগ বা বা আ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেটা মা দেওয়া হয় মূলত ৬ দফা আ ৬ দফার মধ্যে আমার দৃষ্টিতে যেই ইয়েগুলো ছিল, পাকিস্তান এটাকে রিড করেছে, পাকিস্তান সরকার বা পাকিস্তানের কর্তৃপক্ষ এটাকে রিড করেছে যে তারা মনে করেছে যে এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্ন হওয়ার একটা প্রক্রিয়া। মূলত এই প্রক্রিয়ার মাধ্যমে ১ম এ স্বায়ত্তশাসন পরে স্বাধীনতার দিকে যাবে। এটা একটা তাদের ইয়ে ছিল। কিন্তু আপনি যদি ৬ দফা পড়েন তাহলে দেখবেন যে আসলে মূলত এটা তৈরি হয়েছে এক ধরনের স্বায়ত্তশাসনকে চাওয়া নিয়ে এবং অনেক ডিলিংস যেগুলো আসলে প্রপারলি হয় নাই সেটার জন্যই মূলত আ ৬ দফার ব্যাপারটা সামনে আসছে। এবং ৬ দফা মেনে নিলে যে পাকিস্তান ভেঙে যেত বিষয়টা আমার কাছে এরকম কখনোই মনে হয় নাই। কিন্তু ৬ দফা প্রণীত হওয়ার যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা পাকিস্তানের আরো বেশি স্টাডি করা দরকার ছিল। এবং তারা ওভাবে আসলে করে নাই, হ্যাঁ? আ ২য় কথা হলো যে ৬ দফার প্রেক্ষিতে যে আন্দোলনটা গড়ে ওঠে এবং আগরতলা মামলা যেটা, আমরা একটা সময় পড়তাম যে আগরতলা আসলে মিথ্যা মামলা। কিন্তু আগরতলা আ এক এক ধরনের সত্যতা ছিল আগরতলা মামলা। যেটা পাকিস্তান কর্তৃপক্ষ যে ধরনের দাবি করেছে, এটা আগরতলা মামলার যারা আ আসামি ছিলেন তাদের একজন কর্নেল শওকত আলী বীরোত্তম উনি মারা গেছেন, ডেপুটি স্পিকার ছিলেন। উনি নিজেই একটা বই লিখেছেন। ২ নম্বর আসামি মনে হয় সম্ভবত উনি ছিলেন। তো উনি লিখেছেন যে, 'আগরতলা সত্য মামলা।' হ্যাঁ? তো মানে পাকিস্তান যে দাবি করেছে সেটা হুবহু সত্যি না হলেও আ এই ব্যাপারটা ঘটেছে। অর্থাৎ ভারতে গিয়ে বা ভারতের সঙ্গে এক ধরনের যোগসাজশ বাঙালি জাতীয়তাবাদী নেতৃত্বের মধ্যে অ্যা ছিল। এবং সেটা স্বাধীনতা পাওয়ার জন্য হোক, স্বায়ত্তশাসন পাওয়ার জন্য হোক বা অধিকতর অধিকার পাওয়ার জন্য হোক, পরবর্তীকালে ছিল। তো রাষ্ট্র ভেঙে ফেলার যেই একটু প্রক্রিয়া ও ওই মানে ভারতীয় ইয়ের সঙ্গে যোগাযোগটা ছিল। এটা মানে ইয়ে করার কোনো সুযোগ নাই। পাকিস্তান রাষ্ট্র হিসাবে যে মামলাটা করেছিল শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বা তার আরো ৩৪ জন সহযোগী তাদের সাথে, এটার ইয়ে ছিল ভ্যালিডিটি অনেকাংশেই ছিল। পাকিস্তান যেভাবে দাবি করেছে সেভাবে না হলেও এটা ছিল। কিন্তু ৬৯ এ যে আন্দোলনটা আইয়ুব খানের বিরুদ্ধে হলো গণঅভ্যুত্থান, এটা শুধু পূর্ব বাংলায় বিষয়টা এরকম না বা এই পশ্চিম পূর্ব পাকিস্তানের বিষয়টা এরকম না। আইয়ুব খানের যেই টানা শাসন, এই আ প্রায় ৫৮ সাল থেকে ১০ বছর টানা শাসন, এই শাসনটা মূলত আইয়ুব খান তো গণতান্ত্রিক যেই প্রক্রিয়া সেটাই তো উপেক্ষা করেছে। উনি তো বেসিক ডেমোক্রেসি চালু করেছেন। ডেমোক্রেসি ইয়ে করে দিছেন। ১ ২ নাম্বার হচ্ছে যে আ সামরিক শাসনের যে কুফল দীর্ঘ সময় যখন কেউ সামরিক শাসন করে বা সামরিক শাসন থাকে কোন দেশে, তখন সবচেয়ে বড় সমস্যাটা হয় যে ইনস্টিটিউশন গুলো প্রপারলি বিল্ড আপ করতে পারে না। হ্যাঁ? গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ইনস্টিটিউশন গুলো দরকার হয় শাসন করার জন্যে, সেটা করতে পারে না। এজন্য
দমাইত ক্ষোভ এবং প্রকাশ্য ক্ষোভ উভয় ইউনিটে মানে হচ্ছে ২ ইউনিট যদি ২ ইউনিট ব্যবস্থা যেটা পরবর্তীতে চালু হয়, সেটা যদি আমরা চিন্তা করি পূর্ব পশ্চিম, সেই হিসাবে কিন্তু আ স ইয়েটা ছিল, ক্ষোভটা তার বিরুদ্ধে ছিল এবং এইটা বোঝা যায় হলো যখন নির্বাচনটা হয় আইয়ুব খানের বিরুদ্ধে কিন্তু একবার নির্বাচন হয়েছিল মনে হচ্ছে ৬৭-৬৮ সালের দিকে। মিস ফাতেমা জিন্নাহ মানে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর বোন। তিনি সমস্ত আওয়ামী লীগ সহ সমস্ত আওয়ামী লীগ, জামাত সহ সমস্ত দল একত্র হয়ে আ মিস ফাতেমা জিন্নাহকে প্রার্থী দেয় আইয়ুব খানের বিরুদ্ধে এবং আ একদিকে আইয়ুব খান। তো এই যে সমস্ত দলের একত্র হয়ে যাওয়া এটা কিন্তু একটা বড় আইয়ুব খানের বিরুদ্ধে একটা বড় সিগন্যাল ছিল। বড় এটা একটা কি কোনো সতর্কবাণী ছিল। প্রাদেশিক নির্বাচন ছিল না না, না, পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন, হোল প্রেসিডেন্ট? পাকিস্তানের। হ্যাঁ, প্রেসিডেন্ট নির্বাচন। ওই সময় কি আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল না? আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল পরের টার্ম আরকি করার জন্যে, হ্যাঁ? পরে এই নির্বাচন কি মানে হয়েছিল ইলেকশন বা নির্বাচনের ফলাফল? হ্যাঁ, নির্বাচন হয়েছিল। আইয়ুব খান তার গুন্ডা-পান্ডা এবং ইয়ে দিয়ে কি বলে আ পেশি শক্তি ব্যবহার করে সেই ইয়া বিজয় বা সেই ইয়েটা বিজয়টা ছিনিয়ে ছিনিয়ে নেয় নেয়। এবং মিস ফাতেমা জিন্নাহ পরাজিত হন। উনি ওই সময় বাংলাদেশে আসেন এবং উনার সঙ্গে শেখ মুজিবুর রহমান সহ আমাদের এখানকার যত বাংলা বাং বাংলাদেশী নেতা যারা ছিলেন এই অঞ্চলে তারা সবাই তার সঙ্গে আ ইয়ে করেছেন, কি বলে? আ সফর সঙ্গী হয়েছেন, বক্তব্য দিয়েছেন এবং তার পক্ষে ভোট চেয়েছেন। সবাই মোটামুটি। হ্যাঁ, মিজান ভাই, আ আমরা আসলে ইতিহাসের একেবারে নির্মোহ পাঠ জানার চেষ্টা করতেছি এবং আ নতুন অনেক জিনিস যেগুলো আমরা সচরাচর ইতিহাসে পাই না এগুলোও শুনছি। আমি জানি না যে দর্শকরা এটা কিভাবে যখন দেখবেন, উপভোগ করবেন। আমার কাছে ব্যাপক উপভোগ্য মনে হচ্ছে। আ এখান থেকে এই যে আইয়ুব খানের পতন হলো। পতন থেকে আ ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ। আ আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমরা মনে হয় আজকের আলোচনা মুক্তিযুদ্ধতে গিয়েই আমরা শেষ করব। আ মুক্তিযুদ্ধ হুম। পর্যন্ত আপনার আ বক্তব্য। এরপরে আমার কিছু কিউরিওসিটি আছে। ছোট কোয়েশ্চেন আছে আমি করব। আপনার পার্টটা আগে শুনতে চাচ্ছি। ১৯০০ আ ৬৯ সালের গণঅভ্যুত্থানের পরে যখন আইয়ুব খানের পতন ঘটার পরে প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। তো ইয়াহিয়া খান তো কোন নির্বাচনের মাধ্যমে আসে নাই। এবং পাকিস্তানের একটা মজার পাকিস্তানের ইতিহাসের একটা খুবই টার্নিং পয়েন্ট হচ্ছে পাকিস্তানের আমরা ২৪ বছর পাকিস্তানের সঙ্গে ছিলাম বা ২ অংশ একত্রিত ছিল। তো এই যে ২৪ বছরে কিন্তু পাকিস্তানের কোন সাধারণ নির্বাচন হয় নাই। এটা খুবই একটা মানে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। কোন সাধারণ নির্বাচন হয় নাই। হ্যাঁ? নেতৃত্ব যারা পাকিস্তানে শাসন করেছে তারা সবাই ওই কোন একটা প্রক্রিয়া, ষড়যন্ত্র, কু বা ইয়ের মাধ্যমে আসছেন। কিন্তু এখানে কোন সাধারণ নির্বাচন হয় নাই। ১৯৫৪ সালে যে নির্বাচন এটা কিন্তু সাধারণ নির্বাচন না। ওটা হলো প্রাদেশিক নির্বাচন। হ্যাঁ? এটা মনে রাখতে হবে। তো পাকিস্তানের ১ম সাধারণ নির্বাচন ছিল ১৯৭০ সালের নির্বাচন। যেই নির্বাচনের ফলাফলই পাকিস্তানকে চূড়ান্ত বিভক্তি এবং সেপারেশন এর দিকে নিয়ে যায়। হ্যাঁ? এটার আমি একটা আরেকটা ২ টা পয়েন্ট বলেছিলাম আগে যে, একটা হলো সামরিক শাসন, আরেকটা হলো সংবিধান না থাকা। আরেকটা হলো যে সাধারণ নির্বাচন না থাকা, এটাও মানুষের ক্ষোভকে দমায়িত করেছে, মানুষের ক্ষোভকে উদগীরণ করতে সাহায্য করেছে। যদি নেতৃত্ব নির্বাচিত হইতো তাহলে মানুষের এই ধরনের উভয় অংশে বা বিশেষ করে বাংলাদেশে এই অঞ্চলে এই ধরনের ক্ষোভ থাকতো না। আচ্ছা একটা পয়েন্টটা বললাম। এটা জাস্ট মনে রাখার জন্যে। ইয়াহিয়া খান যখন ক্ষমতায় আসলেন উনি তো সামরিক শাসক। এটা আমাদের মনে রাখতে হবে। সামরিক শাসক, ব্যারাকের মানুষ, সামরিক বাহিনীর লোক এবং পাকিস্তানের যে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের সঙ্গেও এই আ মানে জনগণের কোনো আ এক ধরনের ছিল মানে ছিল না। মানে খুব একটা যোগাযোগ ছিল না। আ অনেকটা ব্রিটিশ আমলের যে ধারাবাহিকতা, যেই ব্রিটিশ আমলের যেই আমলাতন্ত্র, সেটার ধারাবাহিকতা ছিল পাকিস্তানের আমলাতন্ত্র। তো জনগণের সঙ্গে গণমুখী আমলাতন্ত্র বা গণমুখী যে ইয়েটা প্রয়োজন ছিল সেটা আমি ওভাবে পাই না। ইতিহাসে সেভাবে বলে না। তো যাই হোক ১৯৬৯ সালে আইয়ুব খানের পতনের পরে ইয়াহিয়া খান আ যখন দায়িত্ব নিলেন বা উনি প্রেসিডেন্ট হলেন, আ উনি ১ম এ অঙ্গীকার করলেন যে নির্বাচন দিবেন। কিন্তু নির্বাচন কিভাবে হবে? অ্যা নির আ আইয়ুব খান তো সংবিধান বাতিল করে ফেলছে।
আ ১৯৫৬ সালে যেটা হয়েছে উনি ৫৮ সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে উনি সরিয়ে কি বলে উনি ক্ষমতা দখল করছেন এবং ১০ বছর শাসন চালিয়েছেন। তো এই আ অ্যা কি বলে এরপরে যখন ইয়াহিয়া খান ক্ষমতায় আসলেন উনি ১ম এ নির্বাচনের অঙ্গীকার করলেন। কারণ নির্বাচনটা তখন জরুরি ছিল। এত বছর ধরে সাধারণ নির্বাচন হয় নাই। মানে সংসদ নির্বাচন হয় নাই। প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, প্রাদেশিক নির্বাচন হয়েছে। কিন্তু সাধারণ নির্বাচন কিন্তু হয় নাই। হ্যাঁ? তো এই সাধারণ নির্বাচনের ব্যাপারটা উনি অঙ্গীকার করলেন। তো উনি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করলেন। হ্যাঁ? লিগ্যাল ফ্রেমওয়ার্ক মানে উনি এক ধরনের আদেশ বা অধ্যাদেশ জারি করলেন প্রেসিডেন্টের ক্ষমতা বলে। যে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে নির্বাচনটা হবে। তো এই নির্বাচন হওয়ার আগে আ বেশ বাংলাদেশে এই অঞ্চলে একটা বড় রকমের ইয়ে হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, ঘূর্ণিঝড় হয় এবং সেখানে প্রচুর মানুষ মারা যায় উপকূলীয় অঞ্চলে। তো সেখানে ত্রাণ তৎপরতা সহ অন্যান্য বিষয়ে অনেক রকম ক্ষোভ এখানে আ তৈরি হয় এবং সেগুলো আসলে প্রপারলি মিটিগেট হইছে বলে আমার মনে হয় না এবং আমি যতটুকু পেয়েছি যে এখানে ওই ক্ষোভগুলোও নির্বাচনের সময়টা বেশ কাজে লাগে। তারপরে আ ৭০ সালের নির্বাচন হলো ২ ধাপে। আ নির্বাচন এর ফলাফল আমরা সকলেই জানি যে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল। তো এই আ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে আ যখন আ আওয়ামী লীগের নৈতিকভাবে কিন্তু আ পাকিস্তানের ক্ষমতা বা শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া এটা অনিবার্য ছিল এবং এটাই বাস্তবতা ছিল এবং এটাই দেওয়া দরকার ছিল। কিন্তু এইখানে এই যে জনরায় এইটাকে কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী হজম করতে পারে নাই। যে যেভাবেই হোক এই নির্বাচনটা তো তাদের অধীনে হয়েছে এবং এই নির্বাচনটাকে আপনি যাই বলেন যে আ এই নির্বাচনকে তো গণরায় হিসাবে দেখা উচিত ছিল এবং দায়িত্ব শেখ মুজিবুর রহমানের এটা গ্রহণ করার কথা ছিল। ইয়াহিয়া খান এবং পাকিস্তানের সামরিক আ আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্র অ এবং অন্য রাজনৈতিক দল বিশেষ করে পাকিস্তান পিপলস পার্টি তাদের একগুঁয়েমি এখানে অনেক বড় দায়ী আমি যেটা মনে করব। তারা হ্যাঁ, মাত্র ৮৮ টা আসন পেয়েছে জাতীয় পরিষদে। অথচ সে ক্ষমতার দাবিদার। অথচ সে ভালো বিরোধী দল হইতে পারত। আমি আ জুলফিকার আলী ভুট্টোকে অনেক বেশি দায়ী করব। উনি হচ্ছেন অক্সফোর্ডে পড়া একজন মানুষ। অথচ উনি কিন্তু এই গণতান্ত্রিক এটা মানতে চান নাই। জাতীয় পরিষদের যে আসনগুলো বা সংখ্যাগরিষ্ঠ আসনগুলো শেখ মুজিবুর রহমান বা তার আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। পাকিস্তান আ রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হওয়াটা তো তখন এটা মা মানে গণরায়। এটা তো একটা গণস্বীকৃতি। এটা আমার না মানার তো কিছু নাই। এখানে কিন্তু ২ উনারা আমার এখানে উনারা ২ এটা টা মানলেন না। ২ টা হুম, প্রশ্ন আছে। আমি প্রশ্নটা আপনাকে করার সেটা হচ্ছে যে আ জুলফিকার আলী ভুট্টোর পরবর্তী ফাঁসি হয়। হুম? আপনি যেভাবে জুলফিকার আলী হুম, ভুট্টোকে দায়ী করেন, আমি যতটুকু এবং অনেকেই দায়ী করে এবং পাকিস্তানিরাও নাকি ওনাকে দায়ী করে যে পাকিস্তান ভাঙার পিছনে। এবং বলা হয় যে তার যে ফাঁসি হয়েছিল, ফাঁসির একটা হুম, মূল কারণ ছিল এইটা যে মানে পাকিস্তান রাষ্ট্রকে ধরে না রাখার কারণে। এইটা মানে আসলে এটা কতটা ফ্যাক্ট এটা আপনি জানাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে ৭০ যে নির্বাচন, আ এই নির্বাচনে আমি যতটুকু অনেকে বলেন যে আ ওই সময় পাকিস্তানি শাসকদের ধারণা ছিল যে এইখানে আসলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এখানে মওলানা হুম, ভাসানীর অ্যা একটা ভূমিকা আছে এবং তার একটা ভোট ব্যাংক ছিল। এবং আপনি যে বললেন যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল উপকূলে ভোলা অঞ্চলের দিকে এবং এই ঘূর্ণিঝড়ের প্রতিবাদ স্বরূপ আ মওলানা ভাসানী সেই নির্বাচন মানে বয়কট করেন। বর্জন ফলে করেন। আ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পায়। তো এজন্য মানে এই নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার পিছনে মওলানা ভাসানীর এই যে নির্বাচন বর্জন, এটা একটা কারণ হিসেবে দেখেন। এবং অনেকে বলেন যে মওলানা ভাসানী আ রাজনীতি থেকেও অনেকটা আউট হয়ে যান। এরপরে উনি তো মানে ইয়েতেও পক্ষে ছিলেন না, দেশ ভাগেরও পক্ষে ছিলেন না এরকম। মানে মওলানা ভাসানীর ভূমিকা আইয়ুব খানের সরি জুলফিকার আলী ভুট্টোর এই ব্যাপারটা এগুলো এই ২ টাকে আসলে
আ কিভাবে আপনি দেখেন? না আমার আমার যেটা আমি একটু এখানে বলে রাখি। মৌলানা ভাসানী দেশ ভাগের পক্ষে ছিলেন না বিষয়টা এরকম না। মৌলানা ভাসানীও ইয়ে চাইতেন কি বলে স্বাধীনতার কথা বলেছেন, আসসালামু আলাইকুম বলেছেন, আরো অনেক কিছু বলছেন পাকিস্তানকে সরাসরি বলছেন, ওপেন এ বলছেন। আ অ্যা পাকিস্তান শাসক গোষ্ঠী আসলে মৌলানাকে ওভাবে গুরুত্ব দেন নাই। তো উনি যেহেতু উনি নির্বাচন বর্জন করার পরেও মুসলিম লীগ তো ছিল। আমার যারা এই কথা বলেন আমি তাদের উদ্দেশ্যে বলব, মুসলিম লীগ তো এক প্রকার পুরা নির্বাচনে ওয়াইপড আউট হয়ে গেছে। ২ টা মনে হয় সম্ভবত ২ টা বা ৩ টা আসন মুসলিম লীগ পেয়েছে। তো ২ টা আসন। তো এই ২ টা আসন বাদে পুরা মুসলিম লীগের কোথাও কেউ আসন পায় নাই। হ্যাঁ? এবং তাদের প্রাপ্ত ভোট যদি আপনি চিন্তা করেন এটাও কিন্তু অনেক গ্যাপ। হ্যাঁ? তো এই ব্যাপারগুলো আসলে ওইভাবে লোকজন যদিও অনেকে বলে থাকেন। কিন্তু আমি বলব যে ওই নির্বাচনটা মূলত হয়েছিল ওই এতগুলো বছর যেসব নির্বাচন না হওয়া, সামরিক আমলাতন্ত্র এবং জনগণের সঙ্গে শাসকদের যোগাযোগ না থাকা, নানা রকম বিষয় অ্যা একসঙ্গে অনেকগুলো বিষয় ভূমিকা রেখেছে এবং ভূমিকা রেখে আওয়ামী লীগকে যে সংখ্যাগরিষ্ঠ আসন জনগণ দিয়েছে এবং তার প্রেক্ষিতে যে ১৯৭০ সালের ডিসেম্বরে নির্বাচন হলো তো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত আমি বলব। এই মার্চে এসে বা এর মাঝখানে যে সময়টুকু যে ঘটেছে আলোচনাগুলো যে হয়েছে, সেগুলো যদি ধারাবাহিকতা বা সেগুলো যদি আমরা ফলো করি বা সেগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে মূলত এক ধরনের টালবাহানা করা হয়েছে। মানে হচ্ছে আ এই বাঙালিদের হাতে বা বাংলা ভাষাভাষী এই অঞ্চলের মানুষের হাতে পুরো পাকিস্তানের কর্তৃত্ব তুলে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের আচ্ছা, আচ্ছা। যারা শাসক গোষ্ঠী মানে ডিপ স্টেট যারা আমি বলব তারা কোনোভাবেই ইয়ে ছিল না। আমি একবার একটা স্মৃতিচারণ করি। আমি একবার কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধার ইয়ে নিয়েছিলাম অনেক আগে ২০ বছর আগে। তার বাসায় আমি গিয়েছিলাম কোনো কারণে। তার এক মেয়েকে মানে হচ্ছে উনার নাতি হবার সময় আ আমি রক্ত দিতে গিয়েছিলাম। তো উনি একজন আলেম। তো আ একটা এবং ক্যান্টনমেন্টের ভেতরে উনি একটা মসজিদের খতিব। তো উনাকে আমি জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা, আমরা তো জানি যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অ্যা অনেক ইসলামপন্থী বা অনেক দল এবং অনেক মানুষ তারা সেইভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন নাই এবং অনেকে করেন না, অনেকে বিরোধিতা করেছেন স্বাধীনতা যুদ্ধের বা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে নেন নাই। অনেকে শান্তি কমিটিতে যোগ দিয়েছিলেন। নানা রকম ভূমিকা আছে। তো আপনি একজন আলেম হয়ে এই যুদ্ধে গেলেন কেন? তো উনার কথাটা আমার স্পষ্ট মনে আছে। আমি সবার সামনে এটা বলছি। উনি বলছিলেন যে, "আমার মনে তখন আমি তরুণ। আমি মাদ্রাসায় পড়ি কামিলে। তো গাইবান্ধা তখন আমি থাকি। তো উনি তখন বললেন যে, "আমার ২ টা প্রশ্ন আমার মনের মধ্যে খুব বড় রকমের ভাবে আ ইয়ে করল, মানে জায়গা করে নিল। ১ নাম্বার হচ্ছে যে শেখ মুজিবুর রহমান যেহেতু ইলেকশনে জিতছে, তাহলে কেন তাকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হবে না?" ১ ২ নাম্বার হচ্ছে যে হিন্দু যেই মানুষজন তাদের প্রতি পাকিস্তানি আ সৈন্যদের যে আচরণ এইটা আমাকে খুব ব্যথিত করেছে। হুম? তো যাই হোক এই ২ টা উনি বললেন যে, "আমার এই ২ টা কারণে আমি কিন্তু ভারতে চলে গেলাম।" হ্যাঁ? এবং ভারতে চলে গিয়ে আমি ট্রেনিং নিয়ে তারপরে এসে যুদ্ধ করলাম। এরকম আরো অনেক ইয়ে আ পাওয়া যাবে। আমি আমরা একটা হ্যাঁ, পার্ট আমরা বললাম। আসলে তো এটা এই ইতিহাসের আমরা বলছিলাম আমাদের সময় তো কিভাবে গড়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা একেবারে শেষ মুহূর্তে আ আপনি এই যে বাংলাদেশ হয়ে গেল, আপনার শেষ মুহূর্তে আর কোনো ১-২ মিনিটের কোনো কথা আছে কিনা? আমরা আ এরপরে আমরা কোনো সময় আমরা আমার আ বাংলাদেশের এটা পরের ইতিহাস আসলে বাংলাদেশ ৭১ থেকে বর্তমান পর্যন্ত অন্য ইনশাআল্লাহ, কোনো দিন ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুযোগ ইনশাআল্লাহ দিলে, জি, জি। তৌফিক দিলে এবং আ আমরা ইয়ে পেলে, সুযোগ পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। একেবারে বাংলাদেশ পার্টটাতে আমরা আপনার আলোচনা করব। শেষ কোনো তা কথা আমি থাকলে আমি ১ মিনিটে বা আ ১-২ আমি মিনিট। ১ মিনিটে কয়েকটা ইয়ে বলতে চাই। একটা হলো বাংলাদেশ আজকে যে ৫৪ বছর এর ইয়েতে চলে আসছে এবং এখন এর এখনকার যে বর্তমান বাংলাদেশকে যদি আমি রিড করি এভাবে যে বাংলাদেশের অস্তিত্বটা হচ্ছে এই পুরো উপমহাদেশ না, পুরো সাউথ এশিয়ার মধ্যে একটা বিস্ময়কর উত্থান। এবং এই বাংলাদেশ আমি বলব যে বাংলাদেশ অবশ্যই সামনে এগিয়ে যাবে এবং বাংলাদেশ
আ আধিপত্যবাদী শক্তির সব ধরনের আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করেই টিকে থাকবে এবং অতীতেও এর ইতিহাস তাই বলে এবং সামনেও এই দেশটা মানে এই দেশের যে তরুণ প্রজন্ম বর্তমানে যারা আছে এবং যারা আ স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে। আগে আ ও আ ১৯৭১ সময়ে বা ২৪ এ আ সকল সকল এই সকল মানুষের মধ্যেই বা সকল তরুণ যুবকদের মধ্যেই সেই চেতনাটা আছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ তার ইতিহাসের নানান বিষয়াদি থাকলেও এদিক-সেদিক থাকলেও সেগুলো সব মীমাংসা করেই আদর্শিক যুদ্ধের বা আদর্শিক যেই বা কালচারাল যেই ফাইট গুলো আছে এগুলো মীমাংসিত হয়েই আ খুব দ্রুতই বাংলাদেশ সামনের ইতিহাস এবং বাংলাদেশের একটা আলোকোজ্জ্বল এবং খুবই আ ও চমৎকার ভবিষ্যৎ আমি দেখতে পাই। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহর কাছে দোয়া করি রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই দেশটাকে তুমি নিরাপত্তা এবং রহমতের চাদরে পূর্ণ করে দাও। আমাদেরকে এমন সব নৈতিক এবং আম আ যোগ্য নেতৃত্ব দাও, যারা আমাদেরকে এমনভাবে পরিচালনা করবেন এবং আমরা মানুষরাও এমনভাবে তাদের আনুগত্য করব, যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং আমাদের দেশের যেই মানুষের মুক্তির জন্য, লড়াইয়ের জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন। সকল মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জি, যথাযথ প্রতিদান দেন এবং আ সমস্ত দেশের নাগরিকদেরকে এবং অন্যদেরকে আমরা শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অসংখ্য, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা মিজান ভাই আসলে অনেক সময় দিয়েছেন আমাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আ জনাব মিজানুর রহমান খান, যিনি একজন রাজনীতির আ দেখেন, যিনি ইতিহাস চর্চা করেন, যিনি আ একজন শিক্ষক। আ আমরা আগামীতে এরকম ওনার কাছ থেকে আরো চমৎকার, চমৎকার ইতিহাসের পাঠগুলো, ইতিহাসের বাঁকগুলো আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। আ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুনবেন। আশা করি তাদের এই পাঠগুলো অনেক মজা লাগবে। ইতিহাস পড়তে আমরা আসলে অনেক বোরিং ফিল করি। কিন্তু ইতিহাসের পাঠগুলো যখন আমরা গল্প আকারে শুনি, মনে হয় যে আমরা সেই ফিরে গেছি ব্রিটিশ আন্দোলনে। আমরা ফিরে গেছি আ সেই পাকিস্তান আন্দোলনে। আ মনে হচ্ছে আমরা সেগুলো দেখছি। আমাদেরকে চমৎকারভাবে আ তুলে ধরলেন আজকের আমাদের অতিথি। আ অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আ সবাইকে আবারও মোবারকবাদ। আ এই বিজয় দিবস সাফল্যমণ্ডিত হোক। এই বিজয় বাংলাদেশকে আ আরো শক্তিশালী করুক। একটা অধিকার ভিত্তিক একটা রাষ্ট্রের দিকে নিয়ে যাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।